আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমাদের রসায়ন প্রথম পত্রের পরে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র এক্সাম যেহেতু একেবারে গ্যাপ নাই, সেহেতু আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার আগেই আমি তোমাদেরকে এমসিকিউটা কমপ্লিট করে রাখছিলাম, সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি বাদে আর 3টা চ্যাপ্টার থাকে, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, একটা হলো তড়িৎ রসায়ন। এই 3টা চ্যাপ্টার। আর অর্গানিক কেমিস্ট্রিটা তাহলে কোথায় পাবা? অর্গানিক কেমিস্ট্রিটা আমাদের ইউটিউব চ্যানেলে আমি দেখাই দিব। এখন আমি হয়তোবা এই ভিডিওটা মার্চ করে মানে অর্গানিক কেমিস্ট্রিটাকে যুক্ত করে শেষে যুক্ত করে আপলোড দিতে পারি, আবার নাও দিতে পারি। যদি আমি আপলোড দেই, যেহেতু আমার হাতে দেখো এখন বাজে 5:39, এখন আমি জানি না কতক্ষণ লাগবে এটা রেকর্ড করতে। তো যদি বেশি লেট হয়ে যায় তাহলে আমি এইটা ডিরেক্ট আপলোড দিয়ে দিব, এডিটে আর পাঠাবো না। ওই যে মার্চ করার জন্য এডিট করে তারপরে আপলোড দিতে অনেকটা টাইম লাগে। তাহলে আমরা কি করব, যদি আমি এখানে আপলোড একদম শেষে তো বলে দিব যে আমি আপলোড দিব কি দিব না টাইমের উপরে। যদি আমি আপলোড দিতে না পারি, ওই যে অর্গানিক কেমিস্ট্রিটা একসাথে যুক্ত করতে না পারি, তাহলে তোমাদের কাজ থাকবে যে আমি দেখাই দিব আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে তোমাকে অর্গানিক কেমিস্ট্রিটা এই যে আমাদের মোটামুটি অর্গানিক কেমিস্ট্রি টপ 100 এমসিকিউটা সলভ করে আসার জন্য। ওইখানে টপ একদম সব রকমের অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ সলভ হয়ে গেছে। ওইটা থেকে আর মানে ওইটা করলে আর কিচ্ছু লাগবে না অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ। তাহলে বাকি থাকে কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার। ওই 3টা চ্যাপ্টার থেকে আমি প্রায় 100+ এমসিকিউ রাখছি। মোট তোমাকে মোটামুটি আমরা 300-র আশেপাশে এমসিকিউ আমরা সলভ করিয়ে দিব, ঠিক আছে? এখন আমি জানি না কতগুলো এমসিকিউ আসলে সলভ হবে। অর্গানিক কেমিস্ট্রিতে 100-র উপরে অনেকগুলো সলভ করানো হয়েছে। তারপরে এখানে দেখি আমরা কতগুলো আমরা সলভ করাতে পারি, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা এমনভাবে এমসিকিউগুলো রাখছি যাতে তোমার পুরোপুরি প্রস্তুতিটা কমপ্লিট হয় এবং তোমার প্রত্যেকটা টপিক সম্বন্ধে একটা ভালো ধারণা হয়। এই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। তাহলে চলো আমরা প্রথম থেকে একদম শুরু করে দেই। তো আমরা আগে একটু বলে নেই আমরা কোন সিকোয়েন্সে পড়বো। আমরা মেইনলি সিকোয়েন্সটা মেনটেন করবো এইভাবে। প্রথমে আমরা পড়বো পরিবেশ রসায়ন। প্রথমে আমরা কি পড়বো? পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন পড়ার পরে আমরা যেটা পড়বো সেটা হলো কি পরিমাণগত রসায়ন। তারপর আমরা কি পড়বো? পরিমাণগত রসায়ন। ক্লাসটা আমি একটু ফাস্ট নেওয়ার চেষ্টা করব এই পার্টটুকু, কারণ হলো যে আমাদের কি বলতো হাতে একেবারে সময় কম। আমাদের এটা আপলোড দিতে পারলে আমাদের মোটামুটি একটু আমার উপর চাপটা কমে যাবে। আরেকটা কি হলো? তড়িৎ রসায়ন। তোমরা আশা করি যে এগুলোর টাইপগুলা ইনশাল্লাহ এগুলা হুবহু, যেহেতু এইবারের প্রশ্ন হয়তো বা ঢাকা বোর্ডের প্রশ্নটি একটু কঠিন করতেছে, সিকিউটা একটু কঠিন করতেছে, আজকে সিকিউটা একটু তুলনামূলক কঠিন হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে কি করবা, এই টাইপগুলো একটু ভালো মতো আয়ত্তে আনতে হবে। ভাইয়া হুবহু তোমাকে যে চলে আসবে এমন না বিষয়টা। আমি তোমাকে চাপ এবং আয়তন দ্বিগুণ করলে এটা হচ্ছে, তোমার পরীক্ষা আসবে চাপ এবং তাপমাত্রা দ্বিগুণ করলে এটা হচ্ছে, এইরকম আর কি। তোমাকে এই জিনিসগুলো ধরা লাগবে। হুবহু তুমি যদি আশা করে থাকো তাহলে ভাই এটা তুমি বোকামি করতেছো। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি যে এখান থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্নের টাইপ কমন আসবে ইনশাল্লাহ। কারণ আমরা কি করি, আমরা সবচেয়ে ভালো মতো অ্যানালাইসিস করে সকল ধরনের ইম্পর্টেন্ট টাইপগুলোকে এখানে রাখার চেষ্টা করি। তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারো না, অ্যাডমিশনে গেলে আমরা তো আসলে তোমরা আসলে যখন অ্যাডমিশনে যাবা তখন ভালো মতো বুঝতে পারবে আসলে টাইপ কমন আসা। আমরা সবসময় কি টাইপের দিকে তাকাই, আমরা কখনো হুবহু প্রশ্ন কখনো ঠিকমতো কোনো জায়গায়, তুমি ঢাকা ভার্সিটি খোঁজ নাও, তারপরে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপর গুচ্ছ, কৃষি, কোথাও হুবহু কমন প্রশ্ন তুলে দেয় না। এরা প্রশ্ন ঘুরিয়ে একই জিনিসে রাখে, কিন্তু ঘুরিয়ে পেছিয়ে একটু অন্যভাবে প্রশ্নটা করার চেষ্টা করে। ওকে, তো আমরা আগে এই 3টা চ্যাপ্টার আমরা দেখব। তারপরে আমার যদি সময় হয় তাহলে আমি এটার সাথে আমি জৈব যৌগটা মানে ওই ভিডিওটা মার্চ করে দিব যেটা আমাদের ইউটিউবে আগে আপলোড হয়ে আছে। আর আমার যদি পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসা লাগবে আলাদা করে। মানে এই ক্লাসটার পাশাপাশি এই জিনিসটাও তোমাকে কমপ্লিট করে আসা লাগবে। আশা করি বুঝতে পারার কথা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা তাহলে এক এক করে শুরু করে দেই, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। ওকে, এমসিকিউ 1 দিয়ে আমরা জার্নি শুরু করে দেই। আমাদের প্রথম প্রশ্নটা যেটা বলতেছি কি, আমাদের পরিবেশ রসায়ন থেকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কি? এটার প্রধান উপাদানগুলো হলো, এটার প্রধান উপাদান কি বলতো? ওজন। এখন ওজন কেন আমি বলি, এইখানের মধ্যে ওজন প্রায় 90% থাকে। কত পার্সেন্ট থাকে? 90% থাকে। এটা অনেকেই জানেই না, কিন্তু এটা মনে রাখতে হবে। অনেক সময় এই প্রশ্নটা এইভাবে না করে বলতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ও ওজন স্তরের পার্সেন্টেজ কত থাকে, বা মানে এটা কত শতাংশ থাকে। এই প্রশ্নটা অনেকে এইভাবে করলে ঘুরে যাবে, তখন তো তুমি বলবো না ভাইয়া কমন আসে না। তার মানে এটা তোমাকে বোঝা লাগবে প্রশ্নের আসলে ধরনটা কি। তোমাকে এখন এইটা প্রধান উপাদান বলছে, এরপরে প্রশ্ন আসতে পারে কি, যেহেতু এটা
বোর্ডের প্রশ্ন, সে তো পরের বার প্রশ্ন আসতে পারে কি কত পার্সেন্ট থাকে। এর ছাড়াও এই স্তরে আর কি কি আছে এটাও আমাদের জানা লাগবে। নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এই দুইটা থাকা সত্ত্বেও এখানে প্রধান যেহেতু 90% থাকে ওজন, তার জন্য এখানে কি বলা হয় প্রধান উপাদান আমরা কাকে বলি বলো তো ভাইয়া, ওজনকে বলে থাকি। এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে এই স্তর থেকে আমাদেরকে কি করা লাগবে, জেনে রাখা লাগবে। এইটুকু জেনে রাখলে তো আমার এইটা সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে গেছে। এখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে গেছে না, তো এই জিনিসগুলোই আসলে আমরা অনেকেই বুঝতে পারি না। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি। এই যে দেখো, একটু আগে আমরা কি শিখছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার শিখছিলাম, কিন্তু মনে রাখবো যে স্ট্র্যাটোস্ফিয়ারের এরপরে যে উপরের স্তরটা আছে, যেটার আমাদের 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এইখানে এটাকে এই যে এখানে শীতলতম মানে স্থান কেন বলছে এটা জানো, এইটা বলার অন্যতম কারণ হলো যে এখানে টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারতেছো কি পরিমাণ শীতলতম স্থান। তাহলে এটার মানে নামটা কি বলতো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরটার নামই হলো মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের ক্ষেত্রে এটা বিস্তৃত কত, 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত, আর এটার টেম্পারেচার কত থাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তার মানে কি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান কোনটা বলো তো ভাইয়া, মেসোস্ফিয়ার। এই তো আমরা শিখে গেছি। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম কি, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান হলো ওজন থাকে 90%, নাইট্রোজেন অক্সিজেনও থাকে, কিন্তু এগুলো কম পরিমাণ থাকে, আমাদের প্রধান উপাদান হলো ওজন। এর পাশাপাশি দেখো অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে, নিচে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের নিচের কোন উপাদানটি থাকে না, অপশনে ওজন রাখলো, নাইট্রোজেন রাখলো, অক্সিজেন রাখলো, কার্বন ডাইঅক্সাইড রাখলো, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে কারেক্ট অ্যান্সার। মানে বুঝতে পারছো প্রশ্ন কিভাবে করতে পারে। আমি একটু ধরাই দিচ্ছি, কারণ তোমরা অনেকেই আমি দেখলাম কমেন্ট বক্সে বলো যে ভাইয়া আপনার তো প্রশ্ন থেকে হুবহু কমন আসে নাই। ভাইয়া তুমি দেখো হুবহু কোথাও থেকে কমন আসবে না, তোমাকে এইভাবে ধরে ধরে এইভাবে পড়া লাগবে। তাহলে তুমি কি করবা বলো তো ভাইয়া, এই যে এখন দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্থান প্রশ্ন করতে পারে মেসোস্ফিয়ার স্তরের টেম্পারেচার কত থাকে, অপশন থাকতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -80 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে +80 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস। তার মানে অ্যান্সার কোনটা হবে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস। অথবা প্রশ্ন করতে পারে মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা কত থাকে, 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার, বা সর্বোচ্চ উচ্চতা কত, এরকম আর কি প্রশ্নগুলো হয়ে থাকতে পারে। এরপর দেখো বাংলাদেশে ভয়াবহ বন্যা কত সালে হয়েছিল, এটা একটু মুখস্থ রাখা লাগবে। 1988 সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল। এবার একটু আসো ভাইয়া, বলতেছি কি কোনো গ্যাসের তাপমাত্রা এবং চাপ দ্বিগুণ করলে আয়তন কি পরিমাণ পরিবর্তন হবে, বা আয়তন কি পরিবর্তন হবে। দেখো ভাইয়া আমরা কিসের সূত্র জানি কি, পিবি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা কি জানি বলো তো ভাইয়া, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানে আমার আয়তনের কি পরিবর্তন চাচ্ছে, তাহলে আয়তনকে আমি এক সাইডে রেখে এনআরটি আর বাই কি বলতো পি করতে পারি। তো এনআরটি একটা ধ্রুবক, তাহলে আমার থাকতেছে কি টি বাই পি থাকতেছে। এখন বলতেছে কি দেখো তাপমাত্রা এবং চাপ দুইটাই দ্বিগুণ করছে, তাপমাত্রা দ্বিগুণ চাপও দ্বিগুণ, তাহলে এটা করলে থাকতেছে কি টি বাই পি এ থাকতেছে, ওই সেম জিনিসটাই থাকতেছে। তাহলে কি আয়তনের কি পরিবর্তন হবে, না আয়তনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু তাপমাত্রা এবং চাপ দুইটাই সমহারে বৃদ্ধি পাইছে বা সেম হারে বৃদ্ধি পাইছে, তার জন্য এদের কোনতে কি বলতো ভাইয়া কোনো ধরনের পরিবর্তন হবে না। এইটুকু আমাদের একটু কি করা লাগবে, জেনে রাখা লাগবে। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া এসটিপিতে কোন গ্যাসের, দেখো কোন গ্যাসের 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে, এটা তোমরা কিভাবে করবা, ওই যে সেম নিয়ম, পিবি ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া, আমরা কি সূত্র জানি, পিবি ইকুয়াল টু এনআরটি। এখানে মধ্যে বলো ভাইয়া পিবি, এন মানে কি ভাইয়া ডব্লিউ বাই এম, ডব্লিউ বাই কি বলো তো ভাইয়া ডব্লিউ বাই এম, আরটা কি আরটি। ওকে, খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া আমি যদি এখান থেকে কি আয়তন দখল বুঝাচ্ছে, তাহলে কি হবে ডব্লিউ আর টি বাই পিএম, তাই কিনা বলো তো ভাইয়া, এইটাই তো সূত্র। যদি এইটা সূত্র হয়ে থাকে তুমি আমাকে বলো কোন গ্যাসের 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করবে, কোন গ্যাসটা দখল করবে বলো তো। এইখানের মধ্যে আমাদের কি পরিবর্তিত থাকতেছে বলো তো ভাইয়া, এই আণবিক ভরটা। এই আণবিক ভরটা যখন আমাদের কি দেখবো বলো তো ভাইয়া, এই আণবিক ভরটা যার কম হবে সেই কি হবে বলো তো ভাইয়া, বেশি আয়তন দখল করবে। এটার মান যখন কম হবে তখন এইটার মান বড় হয়ে যাবে, সেইটা আয়তন বেশি দখল করবে। এখন আমাদেরকে দেখা লাগবে এইখানের মধ্যে কার কার আণবিক ভরের মান কম। নাইট্রোজেন আণবিক ভরের মান কত 14, অক্সিজেন আণবিক ভরের মান কত 16, তাই কিনা বলো তো ভাইয়া। সরি আমি কি ভুল করতেছি কিনা বলো তো ভাইয়া, আমি কি ভুল করতেছি, অবশ্যই ভুল করতেছি।
এটা 28, এটা কত 32, হাইড্রোজেনেরটা সবচেয়ে কম। তার মানে কি এইখানের মধ্যে কার আণবিক ভর, এই যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, যার ফলে আমাদের এর আয়তন বা এর কি বলতো ভাই আয়তন দখল করবে কি সবচেয়ে বেশি। তার মানে কি এখানে সর্বোচ্চ আয়তন দখল করবে কে, হাইড্রোজেন করবে। হাইড্রোজেন এখানে সবচেয়ে বেশি আয়তন দখল করবে। তার মানে এইটাও আমরা কি বলতো ভাইয়া জেনে গেছি, ঠিক আছে, এইটাও আমরা কি করছি জেনে গেছি। এরপরে প্রশ্নটা আসো, দেখো আমাদের জন্য এরপরে প্রশ্নটা কি অপেক্ষা করতেছে। ওকে, এই লেখচিত্রের পার্টটা আমরা পরে দেখানো লাগবে, কয়েকটা কনসেপ্ট দেখি তারপর দেখানো লাগবে। এবার এই প্রশ্নে আসো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম, গ্যাসটি কোনটি? আচ্ছা দেখো ভাইয়া 1 লিটার গ্যাসের ভর বলতেছে এত গ্রাম, গ্যাসটা হলো কোনটা? দেখো হাইড্রোজেনের আমি একটু বলি তোমাকে 22.4 লিটার, এটা তো এসটিপিতে তাই না, 22.4 লিটারে হাইড্রোজেন থাকে কত গ্রাম বলো তো ভাইয়া, প্রায় 2 গ্রাম তাই না, 2 গ্রামের মতো। আবার দেখো ভাইয়া 22.4 লিটারে এটা হাইড্রোজেন, তাই কি না? এবার 22.4 লিটারে অক্সিজেন থাকে কত গ্রাম দেখো তো ভাইয়া, 32 গ্রাম। বুঝার চেষ্টা করো। তারপর দেখো 22.4 লিটারে এখানের মধ্যে আর্গন থাকে কত গ্রাম বলো তো ভাইয়া, আর্গন থাকে প্রায় ধরো 37-এর মতো। এরপর দেখো 22.4 লিটারে এইটা থাকে কত গ্রাম, এটা এরকম থাকে। এখন তোমাকে বলতেছি কি দেখো 1.43 গ্রাম 1 লিটারের জন্য, তাহলে তুমি এখান থেকে দেখো এখানে 1 লিটারে কত হয় সেটার মানটা বের করে দেখবা, 22.4 দিয়ে ভাগ করে দেখবা যে এই মানটা আসে কিনা। কোনোদিন আসা পসিবল না, যেহেতু মানটা ছোট মান, তার মানে পয়েন্ট সামথিং আসবে। এবার আসবে এখানে আসবা 1 লিটারে অক্সিজেন মানে 32/22.4 গ্রাম। এইবার এখানে দেখবা যে এটার মানটা আসবে 1.43, এরকম মান আসবে। তার মানে অক্সিজেন হলো কারেক্ট আনসার। এটার মানটা 1.67 এরকম, 1.8 এরকম আসবে নিয়নে। মানে এরপরে গুলা এক একটা রকম ভাবে থাকবে। তার মানে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, এইখান থেকে আমাদের এইভাবে মানগুলো বের করে 1 লিটারে কত গ্রাম, কোনটার মধ্যে 1.43 গ্রাম আসতেছে সেটা আমাদেরকে বোঝা লাগবে, তাহলেই আমরা এই জিনিসটা করতে পারবো। ওকে, নেক্সট এবার আসো এই প্রশ্নটায় আসো। দেখো কি প্রশ্ন করছে যে এই যে 16 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম H2O2 লাগবে। আচ্ছা আগে একটু আমাকে এটা বলো যে এইখানে H2 মানে কত বলো তো ভাইয়া, 4, তাই কিনা বলো তো ভাইয়া, হ্যাঁ তাই 4। আর এখানে অক্সিজেন কত আছে 32, 36 আর এখানে কত আছে 2। এবার দেখো ভাই এটার মানটা কত আসতেছে, একটু দেখো ভাইয়া, একটু কষ্ট করে এইখানে দেখো, এইখানে দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, আচ্ছা এইখানের মধ্যে হাইড্রোজেন কত 2 গ্রাম, এই যে দেখো এখানে দেখো আমি হাইড্রোজেন 4 দিছি, 2 প্লাস 32 আর 2 তার মানে কত হয় 34 আর 2 কত 68 গ্রাম। আর হাইড্রোজেন কত 36 গ্রাম, পানি দেখো 2 অণু যেহেতু আছে। অক্সিজেন কত বলো তো ভাইয়া, অক্সিজেন হলো 32। হ্যাঁ দেখো সবই ঠিক আছে। ওকে, তার মানে 32 গ্রাম। এবার তুমি আমাকে বলো ভাইয়া এইখানের মধ্যে আগে তোমাকে একটা জিনিস বোঝা লাগবে যে 32 গ্রাম অক্সিজেন তৈরিতে এই H2O2 কতটুকু লাগে বলো তো ভাইয়া, এই H2O2 আমার লাগে কত গ্রাম 68 গ্রাম। তাহলে আমাকে জানতে চাইছে 16 গ্রাম অক্সিজেনের জন্য, 16 গ্রাম অক্সিজেনের জন্য H2O2 কতটুকু লাগবে বলো তো ভাইয়া 68। দেখো 1 গ্রামের জন্য এটা হলো 16 গ্রামের জন্য কত, দেখো 32 থেকে 16 হয়েছে তার মানে অর্ধেক হয়েছে, 68 থেকে অর্ধেক হওয়ার জন্য কি লাগবে বলো তো ভাইয়া 34 গ্রাম। এই হলো 34 হলো কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো, জাস্ট ঐকিক নিয়মে আমরা করলেই ম্যাথটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই হলো আমাদের এই ম্যাথটা, খুব সুন্দর ম্যাথ, এগুলো পরীক্ষা আসবে ভাইয়া। বলতেছে যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত। আগে তোমাকে একটা জিনিস জানা লাগবে, কার্বন ডাইঅক্সাইডের কত গ্রাম থাকে এখানে বলো তো ভাইয়া, 12 আর 32 মানে হলো 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে কতগুলো বলো তো ভাইয়া, অণুর সংখ্যা থাকে আমাদের 6.02 ইন্টু 10⁻23। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানে 1 গ্রামের জন্য কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা থাকবে 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 40, তাই কিনা, হ্যাঁ তাই। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানে 5 গ্রামের জন্য কতটুকু থাকবে, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য অণু থাকবে 6.02 ইন্টু 10⁻23 গুণন পাই 5। তাহলে এটা করলে যা হবে তাই হলো কারেক্ট অ্যান্সার। জাস্ট বাকিটুকু কি বলতো আমাদের ক্যালকুলেশনটা করে নিলে আমাদের কাজ কমপ্লিট। আশা করি এই জিনিসটাও বুঝতে পারার কথা, ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে, দেখি আমাদের জন্য নেক্সট কোশ্চেন কি অপেক্ষা করতেছে। ওকে, বলতেছে যে প্রমাণ অবস্থায় এত অ্যামোনিয়া গ্যাসের ভর কত।
আগে আমাকে জানা লাগবে যে অ্যামোনিয়া মোটামুটি কত, দেখো 14 আর 3 কত হয় 17। ওকে ফাইন, 17 গ্রাম। এবার বলতেছে কি, বলতেছে যে 10 সেন্টিমিটার কিউব। আচ্ছা বলো তো ভাইয়া, একটু আমাকে বলো 1 লিটার, দেখো তো প্রমাণ অবস্থা বলছে, মানে 1 লিটার সমান সমান কত, 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 22.4 লিটার সমান সমান কত কিউব হবে, 22.4 গুণন 1000 সেন্টিমিটার কিউব। তার মানে কত, 22 আর 2টা শূন্য সেন্টিমিটার কিউব। খুব ভালো কথা। এই যে 22 4 2টা শূন্য সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের জন্য আমার কত লাগে, 17 গ্রাম। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 1 সেন্টিমিটার কিউবের জন্য কত লাগবে, 17/22 4 তারপর 2টা শূন্য। আর যদি আমি জিজ্ঞেস করি 10 সেন্টিমিটার কিউবের জন্য কত লাগবে, তখন তুমি কি করবা দেখো, এই যে এখান থেকে 17 গুণন 10 আর হলো 22 4 2টা শূন্য। এই যে এটা কাটাকাটি, বাকিটা যেরকম থাকে সেটাই, বাকিটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হলো অ্যান্সার। আশা করি এইটাও আমরা বুঝতে পারছি, এইটাও আমরা বুঝে যাওয়ার কথা। ওকে, খুব ভালো কথা। এরপরে আসো ভাইয়া, কি বলতেছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে, দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সেম টাইপের সেম প্রশ্ন। আগে আমরা কি করব বলো তো ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি করব, ভাঙবো। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলেই আমরা কি পেয়ে যাব বলো তো ভাইয়া, কাজ হয়ে যাবে। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি কি হয়, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা পাবো কি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। খুব ভালো কথা। এখন ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, এইটা একটু আমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া, কষ্ট করে আমাদেরকে হিসাব করা লাগবে। তোমরা এটা জানো যে এখানে মধ্যে কার্বন কত থাকে 12, অক্সিজেন কত থাকে 3 16 কত 48, তাই কিনা বলো তো ভাইয়া। আর ক্যালসিয়াম কত থাকে, ক্যালসিয়াম থাকে 40। তার মানে কি, ক্যালসিয়াম যদি 40 হয়, এটা করলে আসবে 100 গ্রাম। আর ক্যালসিয়াম অক্সাইড না, আমাদের কার্বন ডাইঅক্সাইড হিসাব, তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকবে 44 গ্রাম। তো তুমি আমাকে বলো ভাইয়া 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড কত থাকে বলো তো। দেখো 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 কি বলছে যে এই যে 100 গ্রাম এখানের জন্য, দেখো 100 গ্রামের জন্য কার্বন ডাইঅক্সাইড কত থাকবে, 22.4 লিটার থাকবে, তাই কিনা বলো তো ভাইয়া কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, আর 10 গ্রামের জন্য, যেহেতু আমাদেরকে লিটার চাইছে, আমাকে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম চাই নাই, গ্রাম চাইলে আমি এখানে 44 বসাইতাম। যেহেতু আমাকে লিটার চাইছে, সেহেতু 22.4 লিটার, 22.4/100 গুণন 10। তাহলে এটা করলে আসতেছে কত, এটা করলে মানটা আসতেছে কত দেখি, 2.24 লিটার, 2.24 লিটার। এইটা আছে বি নাম্বারটা, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এই যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারার কথা, এই ম্যাথটা খুব সুন্দর করে বুঝতে পারার কথা। বলতেছে যে তাত্ত্বিকভাবে আদর্শ গ্যাস কোন সমীকরণটা মেনে চলে। এটা তো আর আমাদেরকে বলা লাগবে বলো তো ভাইয়া, কোনোদিনও এটা বলা লাগবে না। পিবি ইকুয়াল টু এনআরটি, এটা তাত্ত্বিকভাবে মেনে চলে। এবার বলতেছে 96 গ্রাম অক্সিজেনের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হবে। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিবি ইকুয়াল টু এনআরটি। এখন আমাকে বুঝাতে চাচ্ছে যে এই যে এইখানে যে এনটা আছে, এইটা আমার এখানে কত মোল। দেখো 1 মোল, দেখো 1 মোল অক্সিজেনের জন্য আমাদের কত হয়, 32 গ্রাম অক্সিজেন, তাই না। তার মানে 32 গ্রাম অক্সিজেনে 1 মোল থাকে। তাহলে 96 গ্রাম অক্সিজেনে কত মোল থাকবে বলো তো ভাইয়া, 3 মোল থাকবে। তাহলে পিবি ইকুয়াল টু এটা কি হবে বলো তো ভাইয়া, কিভাবে বুঝলাম, 96/32 ইকুয়াল টু 3, তাই কিনা, 3 মোল। এখন যদি এইটা হয়, এইটা যদি হয়, আমরা আবার আরেকটা ভাবে বলি, মোল মানে কি W/M। তাহলে এখানে বলছে 96 আর তোমার এখানে আণবিক ভর 32, তাহলে এটা হয় 3 মোল সবভাবে তুমি। তাহলে এন এর মান কত, 3RT। এটাই আমার কি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে পিবি ইকুয়াল টু 3RT, এটা হলো কি আমার আদর্শ গ্যাসের সমীকরণ। আশা করি বুঝতে পারার কথা, আশা করি এই জিনিসটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পারার কথা। এবার আসো ভাইয়া, এইবার আসো তোমাকে কি বলতেছে, এইবার আসো এই প্রশ্নটা আসো। বলতেছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে D/dB, দেখো DE/dB আর টি, এটা আদর্শ গ্যাসের জন্য 0 হয়, কিন্তু এটা আদর্শ গ্যাসের জন্য, এটা আদর্শ গ্যাসের জন্য কত হয়, 0 হয়। কিন্তু যখনই বাস্তব গ্যাসে আসবা, এই যে D/dB আর এটা টি, এটা সমান সমান 0। মানে যখন 0-র বাইরে হয় তখন এটা বাস্তব থাকবে, আর আদর্শের ক্ষেত্রে এটা সমান সমান 0 হবে। তার মানে যখন 0 হয় তখন আমরা এটাকে আদর্শ বলতে পারি, আর 0 না হলে এটাকে আমরা বাস্তব বলতে পারি।
ওকে, এবার আসো ভাইয়া, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্কের মান কত? সেম সেম জিনিস মনে রাখবো যে জেড এর মান যখন 1 হয় তখন এটা কি হবে বলো তো ভাইয়া? আদর্শ। আর বাকি সময় কি হবে? এটা বাস্তব। আশা করি বুঝতে পারার কথা। এবার বলতেছি কি, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? সব সময় এই জিনিসটা মনে রাখবা, সব সময় ভাইয়া এই জিনিসটা মনে রাখবা যে সব সময় তুমি কি মনে রাখবা? এই জিনিসটা মনে রাখবা, বাস্তব গ্যাস দেখো, বাস্তব গ্যাস কি করবে? কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? মনে রাখবা, যখন তোমার শর্ত 1 হবে উচ্চ তাপমাত্রা আর শর্ত 2 হবে কোথায়? নিম্ন চাপে। তার মানে কি, যখনই তোমার হলো কি হবে বলো তো ভাই? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ থাকবে, তখনই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় তোমার কি করবে বলো তো ভাইয়া? আচরণ করবে। তার মানে এইটুকু তোমাকে মনে রাখতে হবে যে বাস্তব গ্যাস যখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তখন থাকবে কি? উচ্চ তাপমাত্রা থাকবে, আর একটা কি থাকবে বলো তো ভাইয়া? নিম্ন চাপ থাকবে। এটা তোমাকে একদম ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ, এটাই প্রশ্ন সবসময় আসে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা আন্ত আণবিক আকর্ষণ বোঝায়, আন্ত আণবিক আকর্ষণ বোঝায়। একটু কষ্ট করে ভাইয়া মনে রাখবা, একটু কষ্ট করে ভাইয়া মনে রাখবা, ঠিক আছে? একটু কষ্ট করে মনে রাখবা। ওকে, এইখানের মধ্যে বলতেছি কি, আদর্শ আচরণের ক্ষেত্রে কি বলছে? যে কোন গ্যাসের বিচ্যুতি বেশি। সবসময় মনে রাখবা এই জিনিসটা, একটু শর্তটা লিখে নাও, বিচ্যুতি বেশি কাদের হয়? বিচ্যুতি দেখো, যাদের আণবিক ভর বেশি, তাদের বিচ্যুতি বেশি। তাদের কি বেশি বলো তো ভাইয়া? তাদের বিচ্যুতি বেশি। তার মানে যেই গ্যাসের আণবিক ভরের মান বেশি হবে সেই গ্যাসের কি হবে? বিচ্যুতির মান বেশি হবে। এখানে তোমাকে এখন দেখা লাগবে কোনটার আণবিক ভর। এখানে কার্বন কত আছে? 12, হাইড্রোজেন কত আছে? 3 মানে 15, সালফার কত আছে? দেখো, সালফার মোটামুটি তোমার কত হয় মনে হয়? তোমার হলো যে 35, অক্সিজেন কত আছে? 32, প্রায় তোমার 67 68 এর আশেপাশে, ঠিক আছে? 36 32 যদি হয়, 68, হ্যাঁ এরকম 36 আর 32, 68। নিয়ন কত? নিয়ন হলো প্রায় 36 37, আর এটাও 38 এর আশেপাশে। তার মানে সবচেয়ে বেশি কার? এই 68। তার মানে সালফার ডাইঅক্সাইডটা কত বলো তো ভাইয়া? তার বিচ্যুতি সবচেয়ে বেশি। বুঝতে পারছো ভাইয়া? এই জিনিসটা বুঝতে পারার কথা। ওকে, একটা জিনিস একটু মনে হয় ভুল দিয়ে লিখছে এইখানে, সালফারের আণবিক ভরটা হবে 32, ঠিক আছে? একটু কষ্ট করে মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? একটু কষ্ট করে এই জিনিসটা মনে রাখবা যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা কত বলো তো ভাইয়া? 32। তার মানে এটা হবে 64, একটু মনে রাখবা। ওকে, ডান, ঠিক আছে। ওকে, চলো এরপরে প্রশ্নটাই চলো। কি বলছে যে আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি? বিচ্যুতির বেশি হবে কখন? যার আণবিক ভর বেশি হবে। তো এবার তোমাকে তাকানো লাগবে এখানের মধ্যে কোনটার আণবিক ভর সবচেয়ে বেশি। এখানে দেখাচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে বেশি, এটা কোনোদিনও পসিবল না। তার মানে এটার বিচ্যুতি বেশি হচ্ছে না। এখানে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইডের চাইতে নাইট্রোজেনের বেশি। কার্বন ডাইঅক্সাইড হলো 44 আর নাইট্রোজেন হলো 14 28, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে এটা কোনোদিনও সম্ভব? কোনোদিনও পসিবল না। এবার আসো এইখানে আসো, তুমি একটু দেখো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া কত আছে? 14, আর 3 কত আছে? 17, আর কার্বন ডাইঅক্সাইড কত? 44। তার মানে এইটা সত্যি ভাইয়া, এটা আবার সত্যি না, কারণ কার্বন ডাইঅক্সাইডের চাইতে অ্যামোনিয়া বেশি না। তার মানে সি নাম্বারটা সত্যি, কারণ সি নাম্বারটায় কার্বন ডাইঅক্সাইড কি আছে বলো তো ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডটা কিসের মধ্যে আছে বলো তো ভাইয়া? কিসের মধ্যে আছে? দেখো, অ্যামোনিয়ার মানটা তোমার হলো যে আমি কি ভুল করছি? না, ভুল করি নাই। তো মনে রাখবা যে এই যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি? আমাদের আদর্শ আচরণ থেকে নিচে কোন গ্যাসের বিচ্যুতি বেশি হয় বলো তো ভাইয়া? যার আণবিক ভর বেশি তার আমাদের কি হবে বলো তো ভাইয়া? বিচ্যুতি বেশি। তাহলে এখান থেকে আমরা দেখবো যে যার আণবিক ভর বেশি তারই কি হবে বলো তো ভাইয়া? বিচ্যুতি বেশি হবে, ঠিক আছে? বিচ্যুতি বেশি হবে। একটু সুন্দর করে এখানের মধ্যে এইটা কোন একটা কলেজের প্রশ্ন, তো ওই কলেজের মধ্যে নটরডেম কলেজের প্রশ্ন,
নটরডেম কলেজের প্রশ্ন, সুন্দর প্রশ্ন, ঠিক আছে, একটু একটু কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, স্থির চাপে গ্যাসের গতিবেগ কি থাকবে ঘনত্বের সাথে? এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে স্থির চাপে আমাদের গ্যাসের গতিবেগ কি থাকবে বলো তো ভাইয়া? স্থির চাপে আমাদের যখন গ্যাসের গতিবেগটা আমরা হিসাব করব তখন এটা হবে কি বলতো? এটা হবে আমাদের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কারণ তোমরা জানো যে আমাদের গতিবেগ ঘনত্বের সাথে কি থাকে বলো তো ভাইয়া? বর্গমূলের ব্যস্তানুপাতিক আকারে থাকে। এখন কিভাবে বলো তো ভাইয়া? ওই যে গতিবেগ কি, ওই যে আরএমএস এর ক্ষেত্রে মনে আছে সিআরএমএস √3r/ρ/m, এই জিনিসটা আমরা যে ইয়াটা করছি ওইটা দিয়ে করলে আমরা আশা করি যে বুঝতে পারার কথা, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া, এবার আসো নেক্সট কোশ্চেনে, কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? মনে রাখবা যে গ্রাহামের ব্যাপন সূত্র হলো যে r1/r2 √m2/√m1। তার মানে কি গ্রাহামের ক্ষেত্রে মনে রাখবে যে r সমানুপাতিক 1/m, 1/√m। এটা কার সূত্র? গ্রাহামের সূত্র। তার মানে দেখো এখানের মধ্যে কোনটা সত্যি হয়? আচ্ছা, এখানের মধ্যে এটা তো হবেই না √9, এটাও হবে না, এটাও হবে না, সমানুপাতিক √m হবে। ওকে, এইটার সাথে একটু দেখো তো, r1 √m1 = r2 √m2। তার মানে কি এইটা সত্যি, তার মানে এই নাম্বারটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাই কি না বলো তো ভাইয়া? এটা ঠিক আছে না বলো তো? অবশ্যই আমাদের এটা ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো ভাইয়া, চোখে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? ভাইয়া বিশ্বাস করো এইটা তোমার পরীক্ষায় আসবে ভাইয়া, এইটা তোমার পরীক্ষায় আসবে। কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি? কোনো না কোনো বোর্ডে তোমরা পাবা এইটা। মনে রাখবা যে কার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে? সব সময় মনে রাখবা যে যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি, তার ব্যাপন হার সবচেয়ে বেশি, তার ব্যাপন হার সবচেয়ে বেশি। কার বললাম? আবারও বলতেছি, যার আণবিক ভরের মান কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। এটা একটু তোমাকে কি করতে হবে? এটা একটু তোমাকে মনে রাখতে হবে। তাহলে বলো তো ভাইয়া কার আণবিক ভরের মান কম? এখানের মধ্যে দেখিয়ে বোঝা যাচ্ছে হাইড্রোজেন আণবিক ভরের মান কম, তার মানে ওর ব্যাপন হারের মান সবচেয়ে বেশি। এখানেও সেম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছে যে এখানের মধ্যে জিজ্ঞেস করতেছে তোমাকে কার ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? কার ব্যাপন হার সমান আছে? দেখো কাদার আণবিক ভর সমান আছে, এখানে কত 28, আর এখানে কত কার্বন 12 আর অক্সিজেন 16, মানে 28। দেখো এই দুইজনের আণবিক ভর প্রথম অপশন চেক করতে গিয়ে আমরা পেয়ে গেলাম যে এই দুইজনের আণবিক ভর কি আছে বলো তো ভাইয়া? সমান আছে। তার মানে কি এদেরকে আমরা কি বলতে পারবো? এদের ব্যাপন হার সমান হবে। ব্যাপন হার সমান হওয়ার শর্তটাই কি মনে রাখবা যে আণবিক ভরের মান সমান হতে হবে। কিসের মান সমান হতে হবে? আণবিক ভরের মান সমান হতে হবে, ভরের মান সমান হতে হবে। ওকে ওকে ওকে, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারার কথা, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারার কথা। এই যে আসছে ওই যে সিআরএমএস বেগের কথা মনে আছে? আমি যে বললাম যে সিআরএমএস বেগ থেকে তোমার একটা পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, ওই রকমের একটা প্রশ্ন কিন্তু আমাদের চলে আসছে। সিআরএমএস বেগের ক্ষেত্রে সূত্রটা কি বলতো ভাইয়া? √3RT/m। তো এখান থেকে তোমরা আমাকে বলো ভাইয়া এখানে টেম্পারেচার আছে কত? 27°C। তাহলে এটা মান কত হবে? এটা হবে 300 কেলভিন। এটা হবে কত? 300 কেলভিন। আর অক্সিজেনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এখানে টি এর মান, আর অক্সিজেনের ক্ষেত্রে তোমার হলো যে আণবিক ভরের মানটা কত বলো তো ভাইয়া? আণবিক ভরের মান 32। আর এইখানের মধ্যে জাস্ট এই মানটা তুমি এখন বসাই দিবা, আর আর এর মানটা কত বসাবা? অনেকেই এই জিনিসটা ভুল করে, সবসময় মনে রাখবা যে আর এর মান তুমি কত বসাবা বলো তো ভাইয়া? 8.314। আর এইখানে আরেকটা জিনিস একটু মনে রাখবা ভাইয়া, এই জিনিসটা আরেক ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে, এই জন্য আমি দেখানোর জন্য দেখো তুমি মনে রাখবা যে এটার আণবিক ভর কত? 32 গ্রাম, কিন্তু এটা যেহেতু এমকেএস, তার মানে এইখানের মধ্যে মনে রাখবা জাস্ট এইটুকু মনে রাখবা যে এটাকে অলওয়েজ তোমার কিসে নেওয়া লাগবে? কেজিতে নেওয়া লাগবে, কেজিতে নেওয়া লাগবে। তাহলে এটাকে যদি কেজিতে নাও 3 × 8.314 × 300/32 × 10⁻³ এই হলো আমার এটার মান। এটার মান যা হবে তাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। এটার মান কত আসছে একটু দেখো তো ক্যালকুলেটারে, 483.56। ওকে ওকে ভাইয়া, খুব ভালো কথা ভাইয়া। আমি কিন্তু যেইভাবে পড়াচ্ছি তুমি যদি এইভাবে একটু ভালো মতো আমার সাথে এমসিকিউগুলো সলভ করো ভাইয়া, আমি তোমাকে এইটুকু এনশিওর করতে পারবো যে এগুলা থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে ভাইয়া। তাই আমার দেখানো তুমি যদি এইগুলো জাস্ট আমি যেভাবে বলতেছি এইভাবে জাস্ট একটু পড়ে যাও ভাইয়া, আর
কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। বলতেছে কি সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা থাকে, সবসময় মনে রাখবা সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা থাকবে কি তরল, কি থাকবে বলো তো ভাইয়া, তরল থাকবে সন্ধি তাপমাত্রার অবস্থার নিচে। ওকে, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা এগুলো আসলে কি মুখস্থ, এই জন্য আমি লাস্টে একটু টানা মুখস্থ কোশ্চেনগুলো রাখছিলাম, ঠিক আছে। যে এই যে দেখো হিলিয়ামের উৎক্রম, এগুলো আমারও মনে থাকতো না, এগুলো মনে রাখাটা একটু কঠিন ভাইয়া, তারপর একটু কষ্ট করে মনে রাখতে হবে যে মানগুলো যেগুলো আসে আমাদের চোখের সামনে ওগুলো একটু মুখস্থ রাখবে, যে -240, ঠিক আছে। তা আর এখানে প্রশ্ন করছে যে কোনটা গ্রিন হাউস হিসেবে অধিক দায়ী, এটা কিন্তু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস হিসাবে অধিক দায়ী থাকে। এগুলো একটু আমাদেরকে মুখস্থ টাইপ প্রশ্ন, তাই এগুলো একটু আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। এগুলো মনে রাখা কোনো আমাদের জন্য কোনো বড় কিছু বিষয় না, ঠিক আছে, আমাদের জন্য কোনো বড় কিছু বিষয় না। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে পিএস কত হতে পারে, পিএস 5.3 হতে পারে। তবে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে এই মানগুলো একটু মনে রাখতে হবে। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমি এই জন্য লাস্টে কয়েকটা মুখস্থ টাইপ প্রশ্ন রাখছি, এগুলো একটু কষ্ট করে পড়বে। এখন অনেক সময় WHO হু দ্বারা নিয়ন্ত্রিত হলে এটার মান কত হয়, পানির বিওডি সিওডির মান জানতে চায়, খুব বেশি যে মনে রাখতে হবে এমন না, জাস্ট একটু দেখে রাখলেই হবে তোমাকে, ঠিক আছে ভাইয়া। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এর মাধ্যমে আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এবার আমরা তোমাদেরকে নিয়ে আমরা চলে যাব কোথায়, পরিমাণগত রসায়নে। আমাদের নেক্সট চ্যাপ্টারটার টার্গেট কি বলতো ভাইয়া, পরিমাণগত রসায়ন। ওকে, ইনশাল্লাহ আশা করি যে একটা সেরা একটা চ্যাপ্টার আমরা নেক্সট শেষ করতে যাচ্ছি পরিমাণগত রসায়নের মাধ্যমে। ওকে, তো আমরা পরিমাণগত রসায়নে চলে যাব। পরিমাণগত রসায়নের এমসিকিউগুলো একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকবে, তারপর আমরা সকল ধরনের টপিকগুলোকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে জারণ বিজারণ আছে, এখানে তোমার জারণ মান নির্ণয় করা আসবে, বিভিন্ন পয়েন্টগুলো আসবে। প্রথমে আমাদের মোল, মোলালিটি এই জিনিসগুলো আসবে। আমি সবগুলো জিনিসের কনসেপ্টগুলো এক এক করে প্রশ্নের সাহায্যে সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমাদের জন্য, প্রমাণ অবস্থায় 9 গ্রাম পানিতে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে। এখানে কয়টা জিনিস বোঝা লাগবে। হাইড্রোজেন, এই যে একটু দেখার চেষ্টা করো, হাইড্রোজেন এটা কি, এটা হলো একটা অণু। তো এইখানের মধ্যে আমরা যদি একটু চিন্তা করে থাকি যে পানিতে দেখো H2O2, এই পানিতে কি হয়েছে, হাইড্রোজেন। তোমাকে জিজ্ঞাসা করছে যে 9 গ্রাম পানিতে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে, তাই কিনা বলো তো ভাইয়া। এই জিনিসটাই তো প্রশ্ন করছে। তোমরা একটু মাথায় রাখবা যে 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে হাইড্রোজেন অণু যদি বলতো তাহলে হয়তো 6.02 ইন্টু 10⁻23। কিন্তু যেহেতু এখানে কি বলছে বলতো পরমাণু, তাহলে 2 গুণন, কারণ হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা হাইড্রোজেন আছে, তার মানে 2 গুণন হাইড্রোজেন পরমাণু। আশা করি বুঝতে পারার কথা। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো ভাইয়া 9 গ্রামের জন্য কত হবে। এখানে তুমি 2 গুণন 9 গুণন 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18, তাহলে এই 18 আর এই 18 কাটাকাটি, তাহলে থাকতেছে 6.02 ইন্টু 10⁻23। তার মানে অ্যান্সার কত, 6.02 ইন্টু 10⁻23। আশা করি বুঝতে পারার কথা। এবার আসো, প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত। এইবার প্রশ্ন করছে কি অণুর সংখ্যা। এইবার আর তোমাকে কিসের প্রশ্ন করেনি বলো তো ভাইয়া, এবার তোমাকে আর পরমাণুর কথা বলেনি। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, যেহেতু অণুর সংখ্যা বলছে 22.4 লিটারে মিথেনের অণুর সংখ্যা কত থাকবে, 6.02 ইন্টু 10⁻23, তাই কিনা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 1 লিটারের জন্য কত থাকবে, 6.02 ইন্টু 10⁻23 বাই 22.4। তা তুমি আমাকে বলো ভাইয়া 10 লিটারের জন্য কত থাকবে, 10 লিটারের জন্য থাকবে 22.4 আর 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই ইন্টু 10। তাহলে এটা করলে যা অ্যান্সার হবে তাই। অ্যান্সার কত আসতেছে দেখো তো, অ্যান্সার আসতেছে 2.689। এই যে এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বলতেছে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম। আচ্ছা ভাইয়া 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম বলো তো ভাইয়া, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম। দেখো হাইড্রোজেনের মান কত 2, সালফারের মান কত বলো তো ভাইয়া 32, আর এখানে অক্সিজেনের মান কত 64 মানে 98 গ্রাম। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত গ্রাম আছে, 98 গ্রাম আছে। 1 মিলিমোল বলতে গেলে কত বোঝায় জানো, 1 মিলিমোল বলতে গেলে বোঝায় সালফিউরিক অ্যাসিড সমান কি বোঝায় জানো, 98 ইন্টু 10⁻³ গ্রাম। তার মানে এটা কত আসতেছে 0.098 গ্রাম। এটা হলো অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। মিলি মানে হলো 1000 দিয়ে ভাগ হবে, এই মানটাকে 1000 দিয়ে আমি ভাগ করছি। ভাগ করা আর গুণ করা tan−3 দিয়ে -3 দিয়ে একই কথা নির্দেশ করে। বলতেছে কি মিল্ক অফ লাইম বলা হয় কোনটাকে, সবসময় মনে রাখবা এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। ওকে, এবার দেখো ভাইয়া এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো কি বলছে, পটাশিয়াম ক্লোরাইড, দেখো KClO3, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি কি আসবে, এটাকে আমরা 3 মোল দেই, 3KCl আর প্লাস কি হবে 3 মোল অক্সিজেন। ওকে, এইবার বাকিটা তো তোমরা নিজেই করতে পারবা। দেখো 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে বলছে যে কত দেখো কি বলছে, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে। দেখো ভাইয়া এখানের মধ্যে অক্সিজেন কত আছে, 3 গুণন 22.4 লিটার, এটা করতে লাগবে কত গ্রাম, এইটুকু লাগবে। তাহলে এই জন্য 22.4 এর জন্য কতটুকু লাগবে ওইটা বের করে ফেলবা। এরপরে আসো ভাইয়া এসটিপিতে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত ডেসিমিটার কিউব, একটু মনে রাখবা আছে ভাইয়া। এইখানের মধ্যে অনেকে যে জিনিসটা ভুল করে কি, আমি দেখছি এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী ভুল করে, যে ওরা এইটাই জানে না যে ডেসিমিটার কিউব বলতে গেলে কি বোঝায়। ভাইয়া ডেসিমিটার কিউব বলতে গেলে লিটার বোঝাচ্ছে। দেখো তোমার এখানে সালফার কত আছে 32 আর অক্সিজেন কত আছে 32, মানে কত 64 গ্রাম। তার মানে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কত গ্রাম থাকবে, কত লিটার থাকবে 22.4 লিটার। তাহলে 1 গ্রামের জন্য কত থাকবে সালফার ডাইঅক্সাইড, 22.4 ডিভাইডেড বাই 64 লিটার। তাহলে তুমি আমাকে যদি জিজ্ঞেস করো 16 গ্রামের জন্য সালফার ডাইঅক্সাইড কত থাকবে, দেখো 22.4 গুণন 16 লিটার, তাই কিনা? এটা ক্যালকুলেশন করলে যাই হবে তাই হলো অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে 5.6 হলো কারেক্ট অ্যান্সার। এরপর আসো ভাইয়া কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এই তাপমাত্রার উপর নির্ভরশীল কোনগুলো আগে এটা জানা লাগবে, আর তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কোনগুলো তারপর সেটা জানবো। তাপমাত্রার উপর নির্ভরশীল সবসময় লেখো তাপমাত্রার উপর নির্ভরশীল, আগে তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। একটু মনে রাখবা যে ভাইয়া কষ্ট করে হলো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাপমাত্রার উপর নির্ভরশীল কারা কারা আছে মনে রাখবা যে এইখানের মধ্যে তুমি জাস্ট একটু কষ্ট করে মনে রাখবা যে তাপমাত্রার উপর নির্ভরশীল হলো আমাদের মোলারিটি, নরমালিটি। আমি এই কয়েকটা জিনিস আমি সবসময় গুলাই ফেলতাম, আমি এই জন্য লিখে রাখছি তোমাদের জন্য শতকরা, ঠিক আছে, যাতে তোমরা ভুল না করো। আমি ভুল করলে কি হবে, তোমাদেরকে ভুল করা যাবে না, ঠিক আছে। আর এইখানের মধ্যে মনে রাখবা যে এইখানের মধ্যে কি মনে রাখবা বলো তো ভাইয়া, এইখানের মধ্যে মনে রাখবা যে মোলালিটি, মোলার দ্রবণ আর মোল ভগ্নাংশ, এরা কি বলতো ভাইয়া, এরা হলো তাপমাত্রার উপর নির্ভরশীল আর এরা হলো তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে বলতো তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কে বলতো, মোলালিটি, এই যে সেই মোলালিটি। আশা করি বুঝতে পারার কথা। তোমাদেরকে একটা জিনিস একটু ইনফরমেশনটা আমি একটু দিয়ে দেই, কারণ এই ইনফরমেশনটা আমি একটু বলে রাখি, তোমরা হয়তো এটা নিয়ে অনেকেই জানো। তোমাদের সবচেয়ে বেশি মেসেজ এবং সবচেয়ে বেশি চাওয়া ছিল যে আমাদের ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাচটা কবে আসবে ভাইয়া, কবে আসবে আপনাদের ব্যাচ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ব্যাচ লঞ্চ করে ফেলছি। আমাদের এইটা এখন আমাদের ওয়েবসাইটে এখনো যায়নি, ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি হতে পারবে ইনশাল্লাহ। আর ওয়েবসাইট ছাড়া এখন তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। এই কোর্সে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এমসিকিউ থেকে রিটেন পুরো ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছের প্রস্তুতি কমপ্লিট করাবো। এখানে আমাদের কি কি হবে আমি একটু সংক্ষেপে বলে দিই তোমাদেরকে। যেহেতু ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাচ, সেহেতু আমাদেরকে অনেকগুলো জিনিস কভার করা লাগবে। এখানের মধ্যে আমরা মেইনলি তোমাদেরকে 100+ লাইভ ক্লাস, এবং এখানের মধ্যে অনেকে প্রশ্ন হতে পারে ভাই বাংলা ইংলিশ নাই, তোমাদের যেইখন পরীক্ষা আসবে, ধরো জাহাঙ্গীরনগরে আগে বাংলা ইংরেজি আছে তখন এক্সট্রা করে জাহাঙ্গীরনগরে আগে বাংলা ইংরেজি ক্লাস, ঢাবির আগে অনেকে বাংলা ইংরেজি আগে তখন ঢাবির আগে বাংলা ইংরেজি ক্লাস, এরকম আর কি পরীক্ষার আগে আমরা কিছু বাংলা ইংরেজি ক্লাস এক্সট্রা নিব। তাই বলতে ওইটা কোনো এই কোর্সের আওতাভুক্ত না, ওগুলো এক্সট্রা করে আমরা ক্লাস নেব, ঠিক আছে ভাইয়া। মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 100+ লাইভ ক্লাস, লেকচার শিট থাকবে, ডেইলি প্লাস সাপ্তাহিক এক্সাম থাকবে, 1-to-1 মেন্টরশিপ থাকবে। মানে ভার্সিটির যে টপাররা তারা তোমাদেরকে মেন্টরশিপ প্রোগ্রামটা নিবে, গাইডলাইন সেশন থাকবে, গাইডলাইন সেশন তো আমি থাকবই, এবং তোমাদের জন্য
ডাউট সলভিং ক্লাস থাকবে। এই যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে 2টা করে আমাদের ডাউট সলভিং যা যা পড়ানো হয়েছে এগুলোর মধ্যে যত ধরনের ডাউট আছে সেগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের আলাদা ফেসবুকে আলাদা তোমাদের জন্য যে প্রাইভেট গ্রুপটা থাকবে ওইখানের মধ্যে আমরা পোস্ট করবো। তোমাদের যত প্রবলেম তোমরা সেখানে বলবা, সেগুলো আমরা সলভ নিয়ে আরেকটা ক্লাস নিব, এরকম আর কি বিষয়টা থাকবে। ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, হাতে ক্যালকুলেশনের টিক্সের জন্য আলাদা আলাদা ক্লাস রাখবো আমরা, যেহেতু হাতে ক্যালকুলেশন করা লাগবে, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই সেহেতু আমাদেরকে কী করতে হবে, এই টিক্সগুলো জানা লাগবে। তার জন্য আমরা কী করবো সেগুলো আমরা বলবো। আর প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস প্রত্যেকটা ভার্সিটির জন্য আমাদের টাইপের সাথে সাথে আমরা কী করবো, প্রত্যেকটা কনসেপ্টের সাথে আমরা কীভাবে পড়াবো, আমরা টাইপ ওয়াইজ ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করাবো। আমরা কিন্তু এইচএসসির আগে খুব বেশি আমরা তোমাদেরকে পড়ানোর সময় পাই না ভাইয়া, কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাডমিশনে কিন্তু আমরা একটা হিউজ টাইম পাচ্ছি। তো আমি যতটুকু এইচএসসির সময় পাচ্ছিলাম আমি কিন্তু তোমাদেরকে সব গুছিয়ে দিচ্ছি ভাইয়া। অ্যাডমিশনে শুধু আমি না, আমার সাথে আরও একটা টিম, তোমরা হয়তো ওখানে অনেক অনেক পছন্দের ভাইয়াদেরকে পাবা। মানে বিশেষ করে আমরা চেষ্টা করতেছি কি ভাইয়া, আমার সাথে তোমার সাথে আরও কয়েকজন ভাইয়ারা থাকবে যারা মিললে অনেকগুলো জায়গায় চান্স পেয়েছে, এমন ভাইয়াদেরকে আমরা রাখবো। তারা তোমাকে গাইড করবে, তারা তোমাকে ধরো আমি তো থাকবোই সব কিছুতে, কিন্তু আমার সাথে তারা থাকবে। এবং ইনশাল্লাহ এই পুরো প্রস্তুতিটা তোমাকে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য ধরে 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 আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে তোমাকে আসলে যত বেশি শিক্ষার্থী হবে তখন ওখানে কিন্তু আমরা ধরে ধরে পড়ানোর সুযোগ কম থাকে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এখানে সীমিত সংখ্যক শিক্ষার্থী আসবা, আমরা তোমাদেরকে ধরে ধরে তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাসে আমরা নিয়ে যাব। এটা আমাদের টার্গেট ভাইয়া, ধরে 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 তোমাকে ধরে, যারা আমার পড়া বুঝতে পারো বা আমার পড়া পছন্দ করো তোমরা অবশ্যই আমার ধারণা এটা একটা বেস্ট কোর্স হবে। এখানে একটা অফার চলতেছে, কোর্স ফি হলো এটা 3999 টাকা, তবে পরীক্ষা চলাকালীন তুমি যদি ভর্তি হও এটার কোর্স ফি হলো 2999 টাকা। তবে এটা মনে রাখবা যে এই যে 2999 টাকা এটা কি পরীক্ষা চলাকালীন সময়ে এই যে ম্যাথের আগে ভর্তি হয়ে গেলে। তবে এখানে আরেকটা মজার বিষয় হলো এই যে এখন যদি ভর্তি হয়ে যাও পাশাপাশি তুমি টপ 30 সিকিউর সিরিজ আমাদের যে ম্যাথটা আছে ম্যাথে ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবা। তার মানে কি তুমি এখানে ভর্তি হয়ে গেলে ওইখানেও ফ্রিতে এনরোলমেন্ট, ম্যাথের আগে তোমার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট করে ফেলবা টপ 30 সিকিউর সিরিজের ক্লাসগুলো দেখে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো আর যোগাযোগ করার জন্য 01314770610 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। একটা তোমাদেরকে একটা সেরা কিছু উপহার দেওয়ার জন্য আসলে এত আয়োজন করা। যারা আমার পড়া বুঝতে পারো, আমি যেভাবে ধরে ধরে পড়াই দিই, তোমরা যদি এগুলা কেউ পছন্দ করো তাহলে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা তো আমাদের ক্লিয়ার। এবার আসো এই প্রশ্নে আসি। এই প্রশ্নে আসে আমাদেরকে কি বলতেছে যে এই যে আসি ভাইয়া, ওকে চলো 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 শুরু করে দেয়, চলো শুরু করে দেয়। আমাদেরকে কি বলছে যে 100, দেখো মনে রাখবা যে 100 মিলিলিটার 1 মোলারের জন্য 100 মিলিলিটার 1 মোলার মানে 1 মোলের জন্য দেখো Na2CO3 এই যে দ্রবণের জন্য দেখো Na2CO3 কতটুকু প্রয়োজন বলো তো ভাইয়া? 106 গ্রাম। 106 গ্রাম। তোমার কাছে মনে হতো 106 গ্রাম কিভাবে? দেখো Na2CO3 Na2 এখানে এটা কত আছে 46, কার্বন কত আছে 12, আর অক্সিজেন কত আছে 3 16 48, তাহলে এটা যোগ করলে দেখবা যে 106 আসতেছে। এই যে 106 গ্রাম, তাহলে তোমাকেই বলতেছি কি 100 মিলিলিটার 0.1 মোলার, দেখো 100 মিলিলিটার 0.1 মোলার Na2CO3 কত হবে বলো তো ভাইয়া? জাস্ট কি হবে বলো তো ভাইয়া? জাস্ট তোমাকে কি হবে, সরি আমি একটু ভুল করছি, এটা 1000 হবে তাই না? 1000 মিলি মানে তো 1 মোল হবে, তার মানে 100 মিলিলিটার ক্ষেত্রে কি হবে এটা জাস্ট ক্যালকুলেশন করে দেখবা 1.06 গ্রাম চলে আসতেছে। যেহেতু এখানে 1000 থেকে 100 হয়েছে আর 1 থেকে 0.1 কমছে, তার মানে এটাও 2 ঘর কমবে। এটা প্রথমে 10.6 হয়েছে, তারপর আরো 10 কমানোর পরে 1.06 হয়েছে। আশা করি বুঝতে পারার কথা, সংক্ষেপে এবার মনে রাখবা, ঠিক আছে? তার মানে এটা কি, এটা হলো 1 মোল Na2CO3 সোডিয়াম কার্বনেট মানে কত 106 গ্রাম। ওকে, ক্লিয়ার। এরপর আসো ভাইয়া 2 লিটার দ্রবণে সেম 80 গ্রাম Na2CO3 দ্রবণের ঘনমাত্রা কত? ওকে, ঘনমাত্রার জন্য মনে রাখবা যে S = আমি সবসময় এই সূত্রটা মনে রাখতে বলবো W × 1000 M × V। B থাকবে লিটারে আর M থাকবে তো তোমার আণবিক ভরে, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাইয়া এখানের মধ্যে কি কি বলছে দেখো। এখানে তোমাকে W মান দেওয়া আছে 80 গ্রাম, দেখো 80 × 1000, M মানে কি NaOH, দেখো এটা হলো 23, অক্সিজেন হলো 16, হাইড্রোজেন হলো 1 মানে হলো 40 গ্রাম, তার মানে এম এর মান 40 আর ভি এর মান কত দেখো এখানের মধ্যে কত বলছে 2 লিটার। তাহলে এটা করলে এটা কাটাকাটি, তার মানে কত হয়েছে বলো তো ভাইয়া? তাই কিনা বলো তো ভাইয়া? ওকে, একটু মনে রাখবা যে ভাইয়া এখানে সবসময় লিটারকে তোমাকে কোথায় নিতে হবে বলো তো ভাইয়া? মিলিলিটারে নিয়ে যাওয়া লাগবে, যেহেতু আমাদের 1000 দিয়ে গুণ করছে। তাহলে এটা দিয়ে করলে কত আসে 80, আর এখানে এটা দিয়ে করলে এটা মানে আসে 1 মোলার আসবে। দেখো ক্যালকুলেশন করলে আসবে 1 মোলার। তার মানে মনে রাখবে যে ভি এর মান আয়তনের
মানটা সবসময় কিসে নিতে হবে, মিলিলিটারে নেওয়া লাগবে। আর তুমি যদি এই 1000টা না করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি রাখলে হবে, লিটারে রাখলে হবে। ওকে, ক্লিয়ারলি আশা করি বুঝতে পারার কথা। ওকে, দেখো এই প্রশ্নটা না একটা কমন প্রশ্ন, কিন্তু এইটা না অনেক শিক্ষার্থী আমি দেখছিলাম ভুল করে। এটা ভুল করা যাবে না ভাইয়া। কোনটা বলছে, প্রমাণ দ্রবণ। এখানে দেখো ভাইয়া সবসময় মনে রাখবা, এই যে দেখো মোলার দেওয়া আছে না, এইগুলাই হয় 0.1 মোলার। এটা হলো কি, এগুলো হলো কি থাকে প্রমাণ দ্রবণ হিসাবে থাকে। বলছে কি এখানে মোলারিটির মান কত, মানে ওই যে আমাদের ঘনমাত্রা জানতে চাচ্ছে, ঘনমাত্রা এখন তো মোলারিটি। তাহলে দেখো 5%, এই 5% দিয়ে কি বোঝায় জানো, এই 5% দিয়ে বোঝাচ্ছে যে, একটু লেখো W = 5 গ্রাম আর V = 100 মিলিলিটার। এটা একটু মনে রাখতে হবে। এই 5% দিয়ে বোঝাচ্ছে কি, এই 5% দিয়ে বোঝাচ্ছে W/V, মানে 5 হইছে W আর V মানে 100। তাহলে S = কি, W × 1000 M × V। তাহলে দেখো ভাইয়া Na2CO3 একটু আগে বের করছিলাম 46, আর এখানে হলো 12 আর 3 16 48, এটা করলে আসবে 106 গ্রাম, তাই কি না? তাহলে W এর মান কত আছে 5, 1000। M এর মান কত আছে দেখো, M এর মান আছে 106, আর B এর মান কত আছে দেখো, B এর মান আছে কত 100। এই 100 এখানে 10 মানে 50, এই 50 আর 100, 50/100 মানে হলো 0.5, এই 0.47 মানে এরকম কাছাকাছি একটা মান, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, তাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি এই জিনিসগুলো বুঝতে পারার কথা। ওকে, দেখি আমরা মোটামুটি কিন্তু দেখো, আমরা কিন্তু মোটামুটি একটা পোর্শন শেষ করছি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জন্য আমি ভাবতেছিলাম কেন এটা হয় না, এটা কিন্তু 106, এটা কাটাকাটি গেছে, কিন্তু 50 কি হবে 106, এই জন্য 0.47। ওকে ওকে সরি ওকে সরি ওকে, নেক্সট আসি। বলতেছে কি 10%, এর বলছে 10% W/V সালফিউরিক অ্যাসিডের ppm কত। মনে রাখবা যে ppm এর সূত্রটা কি, ppm এর সূত্রটা হলো যে শতকরা ইনটু 10⁴। এটা একটু মুখস্থ রাখবো ভাইয়া। ppm এর সূত্রটা কি, শতকরা ইনটু 10⁴। এখানে কত আছে 10%, 10, আর এখানে কত আছে 10⁴, মানে 10⁵ ppm। ওকে ওকে, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। দেখো এটা আবার একটা খুবই মজার প্রশ্ন, কোনটা সেমিমোলার দ্রবণ। অনেকে এই জিনিসটা জানে না, সেমিমোলার দ্রবণ কোনটা, ডেসিমোলার দ্রবণ কোনটা, সেন্টিমোলার দ্রবণ কোনটা, এটা হলো মোলার দ্রবণ কোনটা। চলো আজকে আমরা একটু এগুলো ক্লিয়ার হয়ে যাই, কারণ এটা তোমার পরীক্ষা আসবে, তুমি যে কোনো একটা বোর্ডে পাবা, ঠিক আছে? মোলার দ্রবণ মানে হলো কি, মোলার দ্রবণ মানে হলো 1 মোলার। তারপরে তুমি একটু মনে রাখবা যে সেমি মোলার দ্রবণ এটা সমান কি হবে বলো তো ভাইয়া, 0.5, মানে সেমি অর্ধেক, 0.5 মোলার। তারপরে একটু মনে রাখবা ডেসিমোলার দ্রবণ মানে কি বলতো ভাইয়া, 0.1 মোলার। আরেকটা কি বলতো ভাইয়া, সেন্টিমোলারটা কি মনে রাখবা বলতো ভাইয়া, সেন্টিমোলার দ্রবণটা একটু মনে রাখবা 0.01 মোলার। ওকে, এই হলো আমাদের এই মানগুলা। তার মানে তোমাকে মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ আর সেন্টিমোলার দ্রবণ, একটু মানগুলা কি করতে হবে, মুখস্থ রাখা লাগবে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে তোমার এখানে কি কি আছে, বলছে কোনটা সেমিমোলার দ্রবণ, অবশ্যই 0.5 মোলার, এটা হলো আমাদের কি সেমিমোলার দ্রবণ, বারবার এটা পড়ে যাচ্ছে। তার মানে 0.5 মোলারটা কি সেমিমোলার দ্রবণ, আর এটা কি বলতো ভাইয়া, এটা হলো ডেসিমোলার দ্রবণ, একটু মিলাই নিবা। আর কি বলতো ভাইয়া, আর এটা কি, এটা হলো আমাদের সেন্টিমোলার দ্রবণ, ওকে ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই, আমরা চলে যাই, চলো। ওকে ভাইয়া, চলো এরপরে প্রশ্নটাতে আমরা যাই, দেখি দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের মূল ভিত্তিটা কি। এই প্রশ্নটা না একটা কমন প্রশ্ন, কিন্তু এটা অনেকে ভুল করে। দ্রবের মোল সংখ্যা একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, মূল ভিত্তি হলো কি দ্রবের মোল সংখ্যা। ওকে, এরপরে প্রশ্নটা আসে, এটা খুবই মজার একটা প্রশ্ন, কারণ প্রশ্ন করছে কি দেখো, প্রশ্ন করছে যে এরকম একটা আছে হাইড্রোজেন, দেখো H2S এর ভূমিকা কি। এখন এই যে দেখো টাইট্রেট নাকি টাইট্রান্ট নাকি জারক নাকি বিজারক, একটু হ্যাঁ জারক বিজারকের জন্য একটু সামনে কনসেপ্টটা আমরা গেলে বুঝতে পারবো, এটার অ্যান্সার বিজারক, কিন্তু সামনে একটা কনসেপ্ট আছে সেখানে তোমাদেরকে দেখানো লাগবে। এটাতে আসো, এটা আসলে এটা দিয়ে আরেকটু ভালো মতো ক্লিয়ার হবা যে অম্লীয় ক্ষারীয় এই কনসেপ্টগুলো একটু ভালো মতো তোমরা কি করবা, একটু ক্লিয়ার হবা। দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে
তোমার কি বলছে যে NaOH আমাদের কি বলছে এই যে দ্রবণটাকে মিশ্রণ করলাম, ঠিক আছে। এই মিশ্রণ করার পরে কি কি জিনিস ঘটতেছে একটু মনে রাখবা যে ভাইয়া এখানে এটা নেওয়া লাগবে 2 মোল, কারণ এইখানের মধ্যে Na2SO4 উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? Na2SO4 উৎপন্ন হচ্ছে। আরেকটা কি উৎপন্ন হচ্ছে বলো তো ভাইয়া? 2 অণু পানি উৎপন্ন হচ্ছে, 2 অণু পানি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো ভাইয়া এখানের মধ্যে এখন দ্রবণের প্রকৃতি কেমন হবে? তুমি দেখো ভাইয়া 2 মোল কি বলো তো ভাইয়া? এটা কি NaOH আছে, আর এখানে আছে কত? 1 মোল সালফিউরিক অ্যাসিড আছে। একটু বোঝার চেষ্টা করবা, 2 মোলের জন্য 2 মোল NaOH বিক্রিয়া করে, একটু লেখো 2 মোল NaOH বিক্রিয়া করে কি 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে বলো তো ভাইয়া 1 মোল NaOH বিক্রিয়া করে কার সাথে? 0.5 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, তাই কিনা? এখন দেখো ভাইয়া তাহলে অবশিষ্ট থাকে কতটুকু বলো তো ভাইয়া? তার মানে 0.5 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এখন তাহলে অবশিষ্ট থাকে কে বলো তো ভাইয়া? যেহেতু এখানের মধ্যে আমাদের কি আছে বলো তো ভাইয়া? 1 মোল সালফিউরিক অ্যাসিড ছিল, কিন্তু আমাদের বিক্রিয়া করছে কত মোল? 0.5 মোল। তাহলে অবশিষ্ট থাকবে কে? অবশিষ্ট থাকে 1 মাইনাস 0.5 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে কি 0.5 মোল সালফিউরিক অ্যাসিড। এটা কি বলতো ভাইয়া? এটা কি? এটা হলো অম্লীয়, এটা হলো অম্লীয়। যেহেতু অবশিষ্ট আছে কে? সালফিউরিক অ্যাসিড, তার মানে দ্রবণটা কি হবে বলতো ভাইয়া? অম্লীয় দ্রবণ হবে। আশা করি বুঝতে পারার কথা, আশা করি এই জিনিসটা বুঝতে পারার কথা, ঠিক আছে। ওকে, এবার বলতেছি কি Na2S4O6 এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? এটা তোমাদেরকে কি করছে বলো তো ভাইয়া? জিজ্ঞাসা করতেছে। এখানে আগে বোঝা লাগবে কেন্দ্রীয় পরমাণু কোনটা, অবশ্যই সালফার। তাহলে এখান থেকে বলো Na2 মানে কত বলো তো ভাইয়া? সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি মনে রাখি বলো তো ভাইয়া? তাদের জারণ মান কত হয়? 1 হয়। 1 গুণন কত হবে? যেহেতু 2 আর সালফারের ক্ষেত্রে x ধরলাম, x গুণন 4 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কত আছে? -2 গুণন 6 ইকুয়াল টু কত? 0। তার মানে 2 প্লাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে 4x ইকুয়াল টু 10 আর x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? 2.5। 2.5 হলো কারেক্ট অ্যান্সার। 2.5 হলো কি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। ওকে, এরপরেরটা আসো, বলতেছে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা কোনটি জারিত হয়? এই যে এই প্রশ্নগুলো একটু তোমাকে কি করতে হবে বলো তো ভাই? একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলোর জন্য একটা ছক, আমাদের চার্ট একটা মুখস্থ রাখা লাগে। তো আমি যখন এই চার্টটা আমি জাস্ট তোমাদেরকে একটু বলবো যে যে প্রশ্নগুলো আমি রাখতেছি এগুলো একটু মনে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেহেতু হাতে সময় কম, যদি এই ক্লাসটা আমি আরো অনেক আগে আপলোড দিতাম তাহলে আরো বিস্তারিত বড় করে বলতে পারতাম। যেহেতু আমার হাতে সময় কম, তার জন্য আমি এই চার্টটা আঁকলাম না, তাহলে আমার হাতে অনেক সময় নষ্ট হবে। কারণ এই চার্টটা বোঝানোর জন্য আমার একটা ক্লাস লাগে 50 মিনিট 60 মিনিটের মতো, কিন্তু হাতে যেহেতু সময় কম আমরা একটু এই জিনিসটা করি। তবে তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানাবে, আমি আলাদা করে এই চার্টগুলো নিয়ে আলাদা ক্লাস আপলোড দিব। কিন্তু এই ওয়ান শট ক্লাসে যখন বড় করি তখন স্টুডেন্টরা তোমাদের কাছে খুব বিরক্ত লাগে। আমি কমেন্ট বক্সে অনেকের খেয়াল করলাম এই জিনিসটা। আচ্ছা, KMnO4 এখানের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ মান কত? -2 গুণন 4 ইকুয়াল টু 0। তার মানে 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 7। একটু দেখো x এর মান কত আসছে? 7 আসছে। ওকে, এরপরের প্রশ্নটায় আসি আমরা। ওকে, দেখো বলতেছে কি মৃদু অ্যাসিডকে তীব্র ক্ষার দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় কে? পেনপথিলিন। আর যদি এখানে বলতো তীব্র অ্যাসিডকে মৃদু ক্ষার দ্বারা, তখন কিন্তু হয়ে যেত কি? তোমরা সবাই জানো মিথাইল অরেঞ্জ। এখানে আসো ভাইয়া, দেখো এখানে কি প্রশ্ন করছে যে দুটি দ্রবণের পিএইচ যথাক্রমে আছে 2 এবং 4, দ্বিতীয়টির অপেক্ষা কত গুণ অম্লীয়? দ্রবণটি দ্বিতীয়টির অপেক্ষা কত গুণ অম্লীয়? দেখো সবসময় মনে রাখবা যে 4 একটা আছে 4 আর একটা আছে 2, তাই কিনা বলতে হবে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2, আর যা পার্থক্য হবে তার পাওয়ার দিয়ে দিবা, মানে 100 গুণ। ওকে ওকে, বলতেছে কি মিথাইল অরেঞ্জের বর্ণের পরিবর্তনের পিএইচ কত? ওইটা ফেনপথিলিন ছিল, এখানে আসছে কি মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে। একটু মনে রাখতে হবে ভাইয়া, অনেক বেশি পরীক্ষা আসে ভাইয়া এই প্রশ্নটা তুমি কোনো না কোনো বোর্ডে তুমি কমন পাবাই পাবা, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা তুমি কমন পাবাই পাবা। তো মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে এটার মানটা কত? 3.1 থেকে 4.4 এটার পিএইচ এর পরিবর্তনের মান। ওকে, এখানে বলছে পিএইচ এর মান কত? ঠিক আছে, পিএইচ এর মান কত?
0.01 মোলার। তো আমরা জানি কি পিএইচ বলতে গেলে কি বোঝায়, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাই কিনা বলো তো ভাইয়া? যদি এটা হয় তাহলে এগুলা কিন্তু আমরা কোথায় করছিলাম বলো তো ভাইয়া? এগুলো আমরা এই যে ফার্স্ট পেপারে আগে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে করছিলাম। তার মানে 0.001 মোলার। তাহলে এটা করলে আসবে মেবি কত আসতেছে, 3 মোলার, 3 না হ্যাঁ 3 আসতেছে পিএইচ এর মান। যদি এখানে প্রশ্নটা করতো, সরি, যদি এখানে পিওএইচ জানতে চাইতো তখন 14 - 3 দিয়ে আমরা 11 বের করে নিতাম। আশা করি এই জিনিসটাও বুঝতে পারার কথা, তোমরা আশা করি এগুলো জানো। টাইট্রেশনে অজানা ঘনমাত্রা, দেখো অজানা ঘনমাত্রা দ্রবণ কোনটিতে নিতে হয় বলো তো ভাইয়া? এটা অনেকে জানে অনেকে জানে না, কিন্তু এটা মনে রাখতে হবে বুলেট, এটা খুবই ভালো একটা প্রশ্ন, এটা কিন্তু অনেকে জানে না, ঠিক আছে? মোলার দ্রবণ নির্ভর করে কিসের উপরে? এই জিনিসটা কিন্তু আমি কিন্তু আগেও দেখাইছিলাম, কিসের উপর বলো তো ভাইয়া? মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভর করে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওকে, স্ট্যান্ডার্ড আর একটা হলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ওকে, দেখো একটু ভালো করে দেখো ভাইয়া, সেকেন্ডারি পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে মনে রাখবা যে ভাইয়া, একটু কষ্ট করে মনে রাখবা, কি কি মনে রাখবা বলো তো ভাইয়া? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলা, সেগুলোতে ম্যাক্সিমামের মধ্যে কার্বন আছে, শর্টকাট বলে রাখলাম কার্বন আছে। এখন তাহলে ভাই ম্যাক্সিমাম বললেন কেন? ব্যতিক্রম হলো HCl, এটা আসলে কার্বন না ভাইয়া, এটা হলো ক্লোরিন, তার জন্য এটাকে আমরা বাদ দিই। তার মানে কি, আমার কার্বন আছে যতগুলো জায়গায় সেগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর কার্বন বাদে যেগুলো আছে সেগুলো হলো আমার কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন দেখো ভাইয়া, এইখানের মধ্যে এখন অনেকে আমার সাথে অনেক সময় এটা ব্যতিক্রমের ক্ষেত্রে খাটে। যেমন এই প্রশ্নটা করছে, কি প্রশ্ন করছে দেখো, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? এখন তো তোমরা তো অনেক সময় এখানে একটু অপশনগুলো একটু ভুল দিচ্ছে ভাইয়া, একটু অপশনগুলো ভুল দিচ্ছে, আমি একটু তোমাকে কারেকশন করে দেই। এটা হয়েছে কি, এটা হয়েছে K2Cr2O7, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো Na2CO3, আর এটা হইলো Na2C2O4 × 2 অনু পানি, মানে ওকে, ঠিক আছে? একটু মনে রাখবা। দেখো ভাইয়া, এখানের মধ্যে কোনটার মধ্যে কার্বন নাই বলো তো? এইটার মধ্যে শুধু কার্বন নাই, আর সবগুলোর মধ্যে কার্বন আছে। যেগুলো কার্বন আছে সেগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট, Na2C2O4, অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেও মনে রাখবা যে এটা কি বলো তো ভাইয়া? তোমার হলো যে কি, এগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র HCl, এটাকে অনেকে ভাবে কি এটা তো ভাইয়া কার্বন আছে, তার মানে প্রাইমারি হওয়ার কথা, কিন্তু এটা কার্বন, এটা ক্লোরিন কাউন্ট করি, তার জন্য এটা হয় সেকেন্ডারি। শুধুমাত্র একটু এটা মনে রাখবা, ঠিক আছে? দেখো কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একই টাইপের প্রশ্ন হয়ে গেছে, একই টাইপের। এখানে কার্বন আছে কোথায় দেখো, এটার মধ্যে কার্বন আছে নাই, এটার মধ্যে কার্বন আছে নাই, এটার মধ্যে কার্বন আছে নাই, এটার মধ্যে কার্বন আছে, তার মানে এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এই তো, তার মানে কি এইভাবে আসলে আমরা শর্টকাট দিয়ে মনে রাখতে পারি। এখানে বলতেছে কি, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য আমরা কি কি জিনিস করে থাকি বলো তো ভাইয়া? ঘনমাত্রা প্রকাশের একক কি কি হয়ে থাকে? দেখো, শতকরা হার, ppm, মোলারিটি সবগুলাই হয়ে থাকে। তার মানে ক নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। 0.5 মোলার, দেখো 0.5 মোলার সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি কি জিনিস, এগুলো কিন্তু তোমরা সবগুলা জিনিসে পারবা বলো তো? এটা একটা সেমি মোলার দ্রবণ অবশ্যই, এটা একটা মোলার দ্রবণ অবশ্যই, ডেসিমোলার তো না, ডেসিমোলার হলে 0.1 হইতো। তার মানে 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। মোলারিটি পরিবর্তন হয় যেটি দ্বারা বলো তো? মোলারিটি পরিবর্তন হয় কোনটা দ্বারা? মোলারিটি পরিবর্তন হয় তোমার দ্রাবকের আয়তন, দ্রবের পরিমাণ, আর একটা হলো তাপমাত্রা, মানে সবগুলোর উপরে মোলারিটি পরিবর্তন হয়। প্রমাণ দ্রবণ বস্তু, এই দেখো, প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে কোনটার প্রয়োজন হয় বলো তো ভাইয়া? একটু মনে রাখবা কষ্ট করে, একটু মনে রাখবা কষ্ট করে, কি কি? এই যে Na2CO3 আর K2Cr2O7, এগুলা প্রমাণ দ্রবণ তৈরি করতে আমরা কি করি বলো তো? ইউজ করে থাকি। মানে প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে একটু মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে ওকে, এরপরে প্রশ্ন করছে কি, মোলালিটি নির্ভরশীল কিসের উপরে? দ্রাবকের ভরের উপরে, তারপরে কি দ্রবের মোল সংখ্যার উপরে? হ্যাঁ, এই দুইটার উপরে। মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তার মানে 1 আর 2 হলো কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু দেখছিলাম যে তার কার উপর কোনটা কি হয়, নির্ভরশীল হয়। এইবার আমাদের লাস্ট চ্যাপ্টার আজকের ক্লাসের, সেটা হলো কি তড়িৎ রসায়ন। আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আগেই শেষ করে ফেলছি, ঠিক আছে? এটা আমাদের কোন চ্যাপ্টার বলতো? তড়িৎ রসায়ন। ওকে, চলো আমরা তড়িৎ রসায়নে ঢুকে যাই।
ওকে, চলো আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শুরু করে দিই, আমাদের আর বেশি সময় নেই। ঠিক আছে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারে বলছে কি নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম হলো বেসিক কনসেপ্টের উপর অনেক কিছু নির্ভর করবে, মানে বেসিক মানে থাকে না যে তত্ত্বীয় টাইপ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন থাকবে। ম্যাথমেটিক্যাল টার্ম একটা পার্টে আছে, তোমরা হয়তো বা জানো যে ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমরা দেখব, এর বাইরে আর কোনো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নাই। ঠিক আছে, ওকে দেখো সুপরিবাহী নয় কোনটা? কার্বন। কার্বন কি বলো ভাইয়া? বিদ্যুৎ সুপরিবাহী নয়। এরপর বলছে যে সুক্রোজের দ্রবণটি কি হবে বলো তো ভাইয়া? তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ প্রবাহিত হয় না। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? এখানে জিজ্ঞেস করছে যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। মনে রাখবা যে কপার সালফেটের একুয়াস দ্রবণটা, একুয়াস দ্রবণ যেহেতু, তার মানে বুঝতেই পারতেছো এটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হবে। সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি? জার্মেনিয়াম। জার্মেনিয়ামকে সেমিকন্ডাক্টর হিসাবে, এটা মনে রাখার জন্য এই যে অনেকে অনেক ধরনের ছন্দ দিয়ে মনে রাখে যে জার্মেনিয়া ঘুরে এসেছি, এরকম টাইপের অনেক ছন্দ দিয়ে। তো এটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে একটা প্রশ্ন হয় সেমিকন্ডাক্টর থেকে জার্মেনিয়াম দিয়ে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্নটা বলছে কি তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কোনটি? এই বলো তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কোনটা? এটা কিন্তু আমরা সবাই জানি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এখানে কিন্তু আমরা একটা সূত্র আছে Q=IT। যখন আমরা ম্যাথ করবো তখন আমরা এই সূত্রটা দেখবো, বুঝতে পারছো? ওকে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধের একক কি? এই রোধের একক কি? এগুলো কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু এগুলো জানো, এগুলো কিন্তু বোর্ডে আসে। ওহম। তারপর দেখো জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্কের ম্যাথগুলো আসলে আমার মাথা ঘুরে যাইতো। কেন ঘুরে যাইতো জানো? কারণ হলো যে আমার আণবিক ভরগুলো মনে থাকতো না। তবে আলহামদুলিল্লাহ দেখো তোমরা কি করতে পারবা, Z=m/x। এটা কি আমাদের সূত্র, একটু রাসায়নিক তুল্যাঙ্কের সূত্রটা। এম এর ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে মনে রাখবা 65.4। জিঙ্কের ক্ষেত্রে কয়েকটা মান একটু মুখস্থ রাখা লাগবে। জিঙ্ক, কপার, আমি সামনে জিঙ্কের ক্ষেত্রে এখন দেখালাম 65.4, কপারে দেখাবো সামনে 2 × 96500। এই যে ফ্যারাডের মানটা কত? 96500। আর এক্সটা কি বলতো? জিঙ্ক ইলেকট্রন কয়টা ছাড়ে বলতো ভাইয়া? দুইটা ইলেকট্রন ছাড়ে। ও কি হয় বলতো ভাইয়া? জিঙ্ক 2+ হয়। এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, এটাই হলো ওর তুল্যাঙ্কের মান। তার মানে কি দেখো তো ভাইয়া, এটাই হলো কি বলতো ভাইয়া? এই যে তার এক্স এর মান, রাসায়নিক তুল্যাঙ্কের মান তো বের করতেছে, এক্স এর মান এটা হলে বাকিটা ক্যালকুলেশন করলে যা হবে তাই হলো অ্যান্সার। 0.05 সমান কত কুলম বলতো ভাই? 1 ফ্যারাডে সমান কত কুলম? 1 ফ্যারাডে সমান কত কুলম বলতো ভাইয়া? 96,500। তাই কিনা বলতো ভাইয়া? তাহলে 0.5 ফ্যারাডে সমান কত হবে? তার অর্ধেক হবে। তার মানে অর্ধেক কত? 48,250। আশা করি বুঝতে পারার কথা। ওকে ওকে, এবার জিজ্ঞেস করছে কি একটু এই জিনিসটা না একটু কনসেপচুয়াল, একটু মনে রাখতে হবে ভাইয়া। মনে রাখবা যে একটু কষ্ট করে লিখে নিতে হবে। একটু কষ্ট করে লিখে নাও। কি লিখবা? লেখো যেই ধাতুর আণবিক ভর বেশি, যে ধাতুর আণবিক ভর বেশি এবং চার্জ কম, তার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? ক্যাথোডে অধিক শক্তি সঞ্চিত হয়। এটা কার ক্ষেত্রে মনে রাখবা? মানে যেই ধাতুর আণবিক ভর বেশি হবে এবং চার্জ কম হবে। এখানে বলো তো ভাইয়া, এখানের মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোনটার? দেখো এখানের মধ্যে এইটার কত বলো তো ভাইয়া? আণবিক ভর কত? 39। আর এটা পটাশিয়াম প্লাস হয়, এর বাইরে তো আর কিছু দেখি না। তার মানে 1 দিয়ে, মানে চার্জ হলো 1। তার মানে আমি কি করবো? এটাকে ভাগ করে দিব, যখন দেখবো এটার মান কত? 39 আসছে। জিঙ্কের ক্ষেত্রে বলো, জিঙ্কের ক্ষেত্রে এটার আণবিক ভর কত? আমি একটু আগে বলছিলাম যে আমরা কিন্তু একটা করে একটু মনে রাখতে হবে। এই যে দেখো জিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে মনে রাখছিলাম 65.4। কিন্তু বলো ভাইয়া জিঙ্কের ক্ষেত্রে 65.4 হলো, এটা কিন্তু কয়টা সালে? ওই যে জিঙ্ক 2টা সালে ইলেকট্রন, তার মানে জিঙ্ক 2+ হয়। তার মানে জিঙ্ক 2+ হলে এটা 2 দিয়ে ভাগ করবো। তার কি বলো তো ভাইয়া? তার চার্জ মানে হলো 2। তার মানে 2 দিয়ে ভাগ করলে যা হবে, এটা 2 দিয়ে ভাগ করলে কত হয় জানো? এটা 2 দিয়ে ভাগ করলে মেবি হয় 32.5। 32.5। ক্যালসিয়ামের ক্ষেত্রে মনে হয় কত বলো তো ভাইয়া? ক্যালসিয়ামের আণবিক ভর কত? 40। আর ক্যালসিয়াম হয় কি? ক্যালসিয়াম 2+ হয়, তার মানে 2 দিয়ে ভাগ করবা, মানে হলো 20। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত? 27। এটার আণবিক, এটা হয় 3+, তার মানে 3 দিয়ে ভাগ করবা, তার মানে হয় 9। বলো কোনটা সবচেয়ে বড়? 39 সবচেয়ে বড়, তার মানে পটাশিয়াম হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, তাই কিনা বলো তো ভাইয়া? বুঝতে পারছো না? আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ওকে দেখো বলছে কি ক্রোমিক সালফেট দ্রবণে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে 6 ঘন্টা মানে 6 ঘন্টা চালনা করলে কি কি হবে। আগে এখানে আণবিক ভরটা একটু কষ্ট করে আমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া, বের করে ফেলা লাগবে। ক্রোমিয়ামের আণবিক ভর কত বলো তো ভাইয়া, ক্রোমিয়ামের আণবিক ভরটা একটু মনে রাখবা 52, কত 52। ওকে এবার বলতেছি কি এই যে দেখো তড়িৎ প্রবাহ আই এর মান কত আছে 3 আর টি এর মান কত আছে 6 ঘন্টা। এই ঘন্টাকে তোমাকে কিসে নিতে হবে বলো তো ভাইয়া, প্রথমে তোমাকে কিসে নিতে হবে, ঘন্টা থেকে মিনিটে নিতে হবে, মিনিট থেকে তোমাকে সেকেন্ডে নিতে হবে। আর এফ এর মান কত 96500। আর এইখানের মধ্যে ক্রোমিয়াম কয়টা উৎপন্ন হয় বলো তো ভাইয়া, ক্রোমিয়াম কিন্তু 3+ হয়। ক্রোমিয়াম 3+ মানে ক্রোমিয়াম থেকে 3টে ইলেকট্রন ছাড়ে, তার মানে এখানে 3। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, এটা ক্যালকুলেশন করলে আসতেছে দেখো 11.64। দেখো আছে, হ্যাঁ আছে, এটা হলো কারেক্ট অ্যান্সার। এবার দেখো ভাইয়া 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমি কি বলছিলাম ওই যে মনে আছে কিউ ইকুয়াল টু আইটি। এই যে দেখো চার্জের প্রশ্ন আসছে, এই যে কিউ মানে কি চার্জ, এখন আই এর মান কত, অ্যাম্পিয়ার কত 3 অ্যাম্পিয়ার। এটা কত হবে 90 আছে নাই, তার মানে এখানে উত্তর নাই। ওকে ওকে বলছে কি 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। একটু মনে রাখবা যে ভাইয়া, একটু কষ্ট করে এখান থেকে সবকিছু মনে রাখবা যে অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছাড়তেছে বলো তো ভাইয়া, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়ে, কি হয় বলো তো ভাইয়া, অ্যালুমিনিয়াম 3+। তার মানে মনে রাখবা যে এইখানে এই যে 3টা ইলেকট্রন ছাড়ছে যে এইটাই হলো কি বলতো তার 3 ফ্যারাডে, তার মানে বিদ্যুৎ লাগবে কোনটা, এই যে 3 ফ্যারাডে। সেম ভাবে দেখো আয়রন থেকে কি হয়েছে, আয়রন থেকে কি হয় বলো তো ভাইয়া, একটু মনে রাখবা একটু মনে রাখবা ভাইয়া, এখানের মধ্যে আয়রন কি হয় বলো তো ভাইয়া, আয়রন থেকে Fe থেকে 3+, দেখো 3টে ইলেকট্রন হয় কি হয় Fe3+ হয়, তার মানে কোনটা বলো তো ভাইয়া 3 ফ্যারাডে। এরপর দেখো ভাইয়া এই যে সিলভার থেকে, সিলভারে কি হয় বলতো একটা ইলেকট্রন ছাড়ে, একটু এইভাবে মনে রাখলেই হয় সিলভার প্লাস, তার মানে কি বলতো ভাইয়া 1 ফ্যারাডে। বুঝতে পারছো কত সহজ না বলো তো ভাইয়া, এগুলো আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় এইভাবে যখন আমরা করতে পারি। ঠিক আছে, একটু কষ্ট করে এইভাবে তোমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে। এরপর বলছে কি কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, বলো ভাইয়া জারণ বিজারণ অর্ধকোষ কোনটা। এখানে আমরা কিন্তু জানি এই যে পিটি আয়রন 2+ থেকে আয়রন 3+, এটা হলো জারণ বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, এরপরে দেখো অর্ধকোষগুলোর মধ্যে কোনটা অ্যানোড, অর্ধকোষগুলোর মধ্যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে। বুঝতে পারছো ভাই, অ্যানোড কিভাবে বুঝবা, কোনটা ছাড়তেছে। দেখো এখানের মধ্যে দেখো এই যে দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তার জন্য এটা হলো অ্যানোড। অ্যানোড কারা, অ্যানোড হয়েছে যে ইলেকট্রন ছাড়বে, আর ক্যাথোড কোনটা, যারা ইলেকট্রন গ্রহণ করবে। মানে সে এক্সাম্পল ধরো এই যে আছে ধরো অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম 3+, এটা হলো অ্যানোড। আবার দেখো আছে কি ধরো জিঙ্ক 2+ আর একটা আছে জিঙ্ক, তার মানে কি এটা হলো ক্যাথোড। এখন দেখো এই যে এটা হলো ইলেকট্রন ছাড়ছে, এটা ইলেকট্রন গ্রহণ করছে, এইভাবে মনে রাখতে তোমাদের জন্য সহজ হবে। প্রশ্ন করছে কি একটু এগুলো ভাইয়া মুখস্থ রাখতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই ভাইয়া। প্রশ্ন করছে যে জিঙ্কের জারণ বিভবের মান কত, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে 0.76 ভোল্ট, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। এই যে জিঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, সামনে আমি আরেকটা দেখাবো এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে। এই যে দেখো তামার ক্ষেত্রে মনে রাখতে হবে, তামার ক্ষেত্রে মনে রাখবা কোনটা, তামার ক্ষেত্রে মনে রাখবা একটু কষ্ট করে, সেটা হলো কি প্লাস দেখো 0.34 ভোল্ট। ওকে, একটু কষ্ট করে ভাইয়া এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ওকে ওকে কোনটা রিচার্জ করা যায় মনে রাখবা যায়, লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু কি করা যায় বলো তো ভাইয়া, রিচার্জ করা যায়। কোনটা, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি করা যায়, রিচার্জ করা যায়, একটু এটা মনে রাখবা। রিচার্জের কোষ কোনটি নয়, এখানে প্রশ্ন করছে রিচার্জের কোষ কোনটি নয়। দেখো 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 রিচার্জের কোষ কোনটা নয়, মনে রাখবা যে লিথিয়াম ব্যাটারি কিন্তু রিচার্জের কোষ নয়, বাট রিচার্জ করা যায় কি লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু রিচার্জের কোষ নয়, মানে রিচার্জেবল কোষ নয়। ওকে, লেড স্টোরেজ সেলে কোনটা বিজারিত হয়, একটু মনে রাখবা যে ভাইয়া লেড স্টোরেজ সেলে PbO2, একটু মুখস্থ ভাইয়া, একটু মুখস্থ করা লাগবে, এগুলো একটু মুখস্থ টাইপ প্রশ্ন। লেড সঞ্চয় কোষে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, আমরা কিন্তু এটা দেখছি যে লেডের যখন সঞ্চয় কোষের মধ্যে আমরা কি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে ইউজ করতে দেখছি, আমরা বিক্রিয়ার মধ্যে দেখছিলাম সালফিউরিক অ্যাসিডকে, আমরা দেখছিলাম কোনটাকে, সালফিউরিক অ্যাসিডকে। ওকে,
কোনটিতে বিদ্যুৎ উৎপন্ন হয় না, জিজ্ঞেস করছে কি কোনটিতে বিদ্যুৎ উৎপন্ন হয় না, বলো তো ভাইয়া কোনটিতে বিদ্যুৎ উৎপন্ন হয় না, কোনটাতে বিদ্যুৎ উৎপন্ন হয় না? তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয় না বলো তো, বিদ্যুৎ উৎপন্ন হয় না, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ উৎপন্ন হয় না। শুষ্ক কোষের শুষ্ক কোষের ইএমএফ এর মানটা একটু মুখস্থ রাখা লাগবে ভাইয়া। ইএমএফ এর মানটা হলো 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। এরপর আসো ভাইয়া দেখো বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা যায় কোনটা কোনটা, অ্যালুমিনিয়ামটা তৈরি করা যায় আর সোডিয়াম তৈরি করা যায়, জিঙ্ক না 1 আর 2। ফ্যারাডের সূত্রটি প্রযোজ্য কার কার ক্ষেত্রে, দেখো ইলেকট্রনের চার্জ গণনায়, হ্যাঁ ধাতুর পরিমাণ গণনা, হ্যাঁ তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে, হ্যাঁ সবগুলা ভাইয়া সবগুলা। পরিবাহিতার একক কোনটা, পরিবাহিতার একক হলো, হ্যাঁ এটা ওহম ইনভার্স সিমেন্স, সবগুলা ভাইয়া সবগুলা হলো কারেক্ট অ্যান্সার। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কি কি ঘটে, দেখো ভাইয়া মনে রাখবা যে ক্যাথোড থেকে অ্যানোডে বিদ্যুৎ পরিবাহিত হয়, বিদ্যুৎ শক্তির না, এটা কিন্তু আমাদের তড়িৎ রাসায়নিক কোষে ঘটে না, বিদ্যুৎ শক্তির রাসায়নিক শক্তিতে পরিণত হয় না, অ্যানোডে জারণ ঘটে, তার মানে 1 আর 3 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, গ্যালভানিক কোষের ক্ষেত্রে কি কি হয়, দেখো গ্যালভানিক কোষের ক্ষেত্রে তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে, না ভাইয়া তড়িৎ শক্তি গ্যালভানিক কোষের রাসায়নিক শক্তিতে হয় না, তাহলে রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তি রূপান্তর হয়, হ্যাঁ, আর অ্যানোডে নেগেটিভ চার্জ যুক্ত থাকে, হ্যাঁ 2 আর 3 হলো কারেক্ট অ্যান্সার। আমাদের অলরেডি আমাদের এই চ্যাপ্টারটা শেষ, এবার আমরা যে চ্যাপ্টারটা যাব সেটা হলো জৈব যৌগ। এখন কথা বলি একটু তোমার সাথে, এই জৈব যৌগটা, একটা মিনিট, এই জৈব যৌগটা, আমার বিড়ালটা খুব জ্বালায়, ওকে একটা মিনিট। এই জৈব যৌগটা আমি যদি এই যে এখন আমি মার্কস করে দেওয়ার জন্য, এখন জানি না আমি 7টা 8 বাজে ক্লাসটা এখন শেষ করে, এখন আসলে এটা এডিট করে করতে অনেক টাইম লাগে, এই কারণে আমি বুঝতেছি না যে এটা জৈব যৌগটা মার্কস করবো কিনা। যদি মার্কস না করি, দেখো যে এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তোমরা প্রথমে আমাদের এই ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে এই যে দেখো জৈব যৌগ, এখানে আসো, দেখো এইখানে গেলে একটু দেখবা জৈব যৌগের টপ 200 এমসিকিউ সলভ, 2 ঘন্টা 29 মিনিটে একটা লেকচার। বাকি এই যে দেখো, এই জন্য আমি এই ক্লাসটা অনেকটা টেনে সুন্দর করে গুছিয়ে দ্রুততম সময়ের মধ্যে শেষ করছি। তোমরা কষ্ট করে এই জৈব যৌগের 200 এমসিকিউ সলভটা ক্লাসটা করবা, আর এইখানের মধ্যে তো আমি 100টার মতো দিছি, তার মানে প্রায় এখানের মধ্যে তোমার মোটামুটি 300 এমসিকিউ মোটামুটি সলভ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। যারা ভালো মতো এটা করবা তাদের আর কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। তোমরা কষ্ট করে ভাইয়া এই জিনিসটা একটু করে যাবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আশা করি সবাই এই ক্লাসটা এনজয় করছো। এখানে আমি আরও কিছু একটু কথা বলি, তারপর আমি লাস্ট ফাইনালি শেষ করে দিই তোমাদের সাথে এই জিনিসটা। তো আমি এখানে একটু কথা বলি ভাইয়া, সেটা কি, সেটা হলো যে একটু দেখো ভাইয়া, একটা মিনিট, বিড়ালটা খুব জানাচ্ছে, এই আচ্ছা একটা মিনিট, আমার বিড়ালটা এতটাই জ্বালাচ্ছে, বিড়ালটা খামচি মারতেছিল। ওকে দেখো, তো এখানে একেবারে আমরা শেষ করে ফেলতেছি। তো আমি একটু তোমাদেরকে সাথে একটু সংক্ষেপে একটু বলে দেই, তোমরা যারা যারা ইনশাল্লাহ আমাদের সাথে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ কোর্সে যুক্ত হচ্ছে, ইনশাল্লাহ তোমাদের জন্য আমাদের সবচেয়ে বড় কিছু উপহার নিয়ে আসবো ইনশাল্লাহ, সবচেয়ে সেরা কিছু তোমাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আশা করবো যে তোমরা অফারে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, এবং অফারটা কতদিন থাকে সেটাও আসলে বলা মুশকিল, কারণ আমাদের পরীক্ষার পরে কিন্তু অফারটা আমরা শেষ করে দিব, তার জন্য অফারের মধ্যে ভর্তি হয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইল। তোমার কাঙ্ক্ষিত, মানে আমরা কিন্তু ভার্সিটি এই যে অ্যাডমিশন নিয়ে আমরা লাস্ট 4 বছর ধরে কাজ করতেছি ভাইয়া, 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচ 24 ব্যাচ, 4 বছরে আমার অনেক শিক্ষার্থী, তোমরা আমাদের পেজে গেলে দেখবা আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম থেকে অনেক হাজার শিক্ষার্থী নিয়ে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামও কিন্তু হয়েছিল, লাস্ট 1600 শিক্ষার্থী নিয়ে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা কিন্তু ইনশাল্লাহ শিক্ষার্থীদেরকে একটা সেরা কিছু উপহার দেওয়ার জন্য অ্যাডমিশন নিয়ে এতদিন কাজ করছি। এইবারই প্রথম আমরা এইচএসসিতে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তোমরা তোমাদের জুনিয়রদেরকেও জানাবে, এসএসসি 26-27দেরকে। আমি ইনশাল্লাহ, তোমরা জানো যে আমি যতটুকু সম্ভব হয় নিজে তোমাদেরকে সব কিছু কষ্ট করে তোমাদের জন্য করতে থাকি, এবং সব কিছু যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ভাইয়া আমি সবটুকু দিয়ে তোমাদের জন্য করার চেষ্টা করতে থাকি। তো ইনশাল্লাহ তোমরা একটু জুনিয়রদেরকে অবশ্যই জানিয়ে দিবে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, আর যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবে। এইটুকু আমি কথা দিতে পারি যে হতাশ হবা না, কারণ হতাশ ইনশাল্লাহ আমরা এমনভাবে তোমাকে পড়াবো, তোমার যে গ্যাপ আসছে, তুমি এতদিন কি পড়ছো না পড়ছো ওগুলো আমরা কিচ্ছু দেখবো না, আমরা দেখবো যে তোমাকে কীভাবে চান্স পাওয়া যায়। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।